ওই ছেলেটাকে আমি চিনি। ও হচ্ছে এমন যদি হতো তো একটা খুব সুন্দর পাবলিক স্পিকিং, খুব সুন্দর একটা কেস দাঁড় করাইছিল। সবাই বলতেছে এমন যদি হতো বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেছে। আমার কাছে মানে বাংলাদেশ হচ্ছে সব ধরনের যা যা পজিটিভ কন্ট্রিবিউশন আসে সব চলে আসছে। ও বলছে এমন যদি হইতো যে আমার সকালে উঠে 8টায় ক্লাসে যাওয়া হয়েছে। এটা আমার কাছে ভালো লাগছে। আচ্ছা যাই হোক, আজকের সেশনে ফার্স্ট কারা এসেছো? মানে আগের সেশনে আসুন 1 2 3 আর বাকিরা এসেছে। আচ্ছা 4 5 বাকিরা এসেছে না? আচ্ছা, আর বিতর্ক এর আগে করণী কারা আছে? 1 2 3 তিনজন বিতর্ক আর 6 জন আগে বিতর্ক করেছে। আচ্ছা আজকে আমাদের যে সেশনটা সেটা হচ্ছে আর্গুমেন্টেশন এন্ড রিবাটাল টেকনিক্স, হাউ টু প্লেস আর্গুমেন্টস এন্ড কাউন্টার ইন্ডিপেন্ডেন্ট। আমি প্রথমে বিতর্ক নিয়ে কিছু কথাবার্তা বলি। বিতর্ক নিয়ে তোমরা অলরেডি একটা ইন্ট্রোডাকশন সেশন করে ফেলেছো। তারপরেও আমি যেভাবে বিতর্কটাকে দেখি সেই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। আমি এত ফর্মাল হতে যাচ্ছি না। বিতর্ক শব্দটাকে ভাঙলে আমরা মানে যে বিচ্ছেদটা পাই সেটা হচ্ছে বি যোগ তর্ক। এটা তোমরা অলরেডি জানো, যেটা বি মানে হচ্ছে বিশেষ এবং তর্ক মানে হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে ধরনের ঝগড়াটা করি। মেসি ভালো নাকি রোনালদো ভালো, আর্জেন্টিনা ভালো নাকি ব্রাজিল ভালো, আমি ভালো নাকি তুমি ভালো, আমার গার্লফ্রেন্ড ভালো নাকি তোমার গার্লফ্রেন্ড ভালো। তো এই ধরনের আর্গুমেন্টগুলোর মধ্যে আমরা সচরাচর কোনো ধরনের কনক্লুশনে আসতে পারিনি। দেখা যায় যে ওই আর্গুমেন্ট আসলে আমরা আলটিমেটলি যেখান থেকে আলোচনা বা আমাদের তর্কটা শুরু করেছিলাম সেই তর্কটার মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে ওইটা অনেক বেশি ডাইভার্স অন্য একটা লাইনে চলে গিয়েছে এবং এটা কোনো কনক্লুশন আসে না, মারামারি হয় এবং লাস্টে তো মনোমানি হয়। এই ধরনের সিনারিওগুলো থেকে বের হওয়ার জন্য আমরা তর্কটাকে একটা বিশেষ রূপ দিই, যেটাকে আমরা বলছি হচ্ছে বিতর্ক। বিতর্ক শুরু হয়েছিল অনেক আগের থেকে, আসলে কত থেকে শুরু হয়েছিল এক্সাক্ট জানাও সম্ভব না। তবে মোটামুটি অ্যানালাইসিস করলে দেখা যায় যে গ্রিসে আর কি বিতর্কটা অনেক বেশি মানে অ্যাপ্রিসিয়েটেড ছিল। তোমাদের হচ্ছে যে বিখ্যাত দার্শনিক যারা আছে অ্যারিস্টটল, সক্রেটিস, তারা নিজেদের মতো অনেক ধরনের বিতর্কের আয়োজন করতো। তো ওইখান থেকে হয়তো ধারণা করা হয়েছে হয়তো গ্রিস থেকে বিতর্কটা মোটামুটি একটা প্রপার গ্রাউন্ড, একটা এস্টাবলিশড রূপ পেয়েছে। আচ্ছা, আমাদের আজকের সেশন আর্গুমেন্টেশন এন্ড রিবাটাল টেকনিক্স। আমার পরিচয় মোটামুটি এখানে আছে। আমার নাম হচ্ছে জ্যোতির্ময় গোস্বামী প্রবর। আমি হচ্ছে বর্তমানে বিতর্ক ক্লাবের সহসভাপতি প্রশাসন এবং আমাদের বিতর্ক যে ফিক্সড টিম গ্রেট সক্রেটিক্স এটা ফিক্সড টিম মেম্বার হিসেবে আছে। আচ্ছা, সেশন স্টার্ট করছি। আগে বলে রাখি আর্গুমেন্টেশনের অলরেডি একটা ওয়ার্কশপ তোমাদের হয়ে গিয়েছে, যেটা হচ্ছে তোমাদের ইর্তেজানুর আলবা ভাই ডে 1-এ কন্ডাক্ট করেছিলেন। আজকে যে আর্গুমেন্টেশনের সেশনটা এটা হচ্ছে দ্বিতীয় সেশন এবং এটার সাথে রিবাটাল টেকনিক্সটা যুক্ত হচ্ছে, যেটা হচ্ছে আমি কন্ডাক্ট করেছি। তা আগের দিন যেহেতু অনেকে আসেননি এবং ম্যাক্সিমাম মানুষে আসেননি, আমি চেষ্টা করবো যে ওই আগের দিন অনুপস্থিত থাকার কারণে যেন তোমাদের কোনো সমস্যা না হয়, বিষয়ে যেন কোনো প্রকার সমস্যা না হয়। তো আমরা বিতর্ক মূলত হচ্ছে তর্কের খেলা, যেটাকে মনে হচ্ছে আমরা আর্গুমেন্ট। আমরা একটা বিতর্কে আমার হাতে লেখা খুব খারাপ, দুঃখিত। বিতর্ক যে জিনিসটা, এই জিনিসটা মূলত আর্গুমেন্ট প্লাস রিবাটাল, অর্থাৎ যুক্তি এবং যুক্তিখণ্ড। এইটার বেসিসে তারাই হচ্ছে তোমার কেস, অর্থাৎ তুমি ঠিক কোন জায়গা থেকে কথা বলতে চাচ্ছ। এই কেসের মধ্যে দুইটা দলের মধ্যে, অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে কেসটা বেশি এস্টাবলিশড হয় হাউসে, সেই দলটা হচ্ছে বিতর্কে জয়ী হয়। অর্থাৎ একটা বিতর্কে আর্গুমেন্ট যেমন খুব বেশি প্রয়োজনীয়, ঠিক একইভাবে আর্গুমেন্টের রিবাটালটা খুব বেশি প্রয়োজনীয়। এবং যেহেতু বিতর্কের সময় খুব কম থাকে, আমাদের খেয়াল রাখতে হবে আমি যখন কোনো একটা কেসে আমার কেস এস্টাবলিশ করার জন্য আর্গুমেন্ট দিচ্ছি, অর্থাৎ যুক্তি প্রতিষ্ঠা করছি, ঠিক একই সাথে যেন আমি প্রতিপক্ষের যুক্তিরও পাল্টা যুক্তি দিতে পারি। অর্থাৎ আমার কথাটা যেন এমনভাবে কনসাইজ হয় যেখানে আমি একই সাথে প্রতিপক্ষের যুক্তি খণ্ডন করছি এবং তার বিপরীতে কি জন্য আমার যুক্তিটা তাদের থেকে বেটার এই জিনিসটা এস্টাবলিশ করতে পারি। এই ধরনের অ্যাপ্রোচকে বা এই ধরনের আর্গুমেন্টেশনকে বলা হচ্ছে সাবস্টেনশিয়াল আর্গুমেন্টেশন। আমরা ডিটেলসে পরবর্তীতে জানতে পারবো। এই জিনিসটা এখন কি জন্য উল্লেখ করলাম, তার কারণ হচ্ছে আমার পুরো সেশনটা হবে সাবস্টেনশিয়াল আর্গুমেন্টেশনের বেসিসে। অর্থাৎ আমার আজকে যে 1 ঘন্টার ওয়ার্কশপ, এমন আছে 1 ঘন্টার ওয়ার্কশপের মধ্যে প্রথম 30 মিনিট আর্গুমেন্টেশনের থাকবে, পরবর্তী 30 মিনিট রিবাটাল টেকনিক্সের থাকবে। এই আর্গুমেন্টেশন এন্ড রিবাটাল টেকনিক্স পুরোটা হচ্ছে আমার আজকের সেশনে অ্যালাইন করবো, কোনো আলাদা আলাদা সেশন। ওকে, আচ্ছা এখন আমি ভাবলাম হচ্ছে আমার
প্রেজেন্টেশন ভালো তৈরি করতে পারি না, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। এখন কিছু তো তোমাদের সামনে আনা লাগবে, আমি আসলে কিছু আনতে চাই না, আমি বোর্ডে দিতে করাতে চাইছি। আচ্ছা যাই হোক, তো যেহেতু একটা ডকুমেন্ট বানানো লাগবে, আমি কোনো একটা ডকুমেন্ট বানাইছি, আমি ভাবলাম যে কী দিয়ে বানাবো, পাওয়ারপয়েন্ট তো পারি না। এখন চ্যাট জিপিটিতে বানাইলে কেমন হয়, তোমরা ভাববে চ্যাট জিপিটিতে বানাই নিয়ে আসছে, কিন্তু আবার অ্যাজ ইঞ্জিনিয়ার্স আমরা তো চ্যাট জিপিটির মানে উপেক্ষা করতে পারি না। চ্যাট জিপিটির কাছে আমরা সবসময় দিই, আর আমরা যে ইঞ্জিনিয়ার এটার প্রুফ হচ্ছে এইটাই, জানি এইটা মানুষ হচ্ছে চ্যাট জিপিটি। হ্যাঁ, তোমাদের এই দিকে তাকানোর কোনো দরকার নেই, আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে সেজন্য করো। নতুন একটা ডেনিম জ্যাকেট কিনছি সারা থেকে। কত আছে ভাই? আচ্ছা, কত নিচ্ছে? কালকে 50% ডিসকাউন্ট দিচ্ছি সারা। কেউ গেছে না, কেউ গেছে না, কেউ 300 দিচ্ছ। কত কত ইয়ে করলো, মার্কেট লুট হয়েছে। ওটা ডিসকাউন্ট ছিল কত? তার মানে 50%। আচ্ছা, কালকে মার্কেট আসলে লুট হয়ে গেছে। আমি যখন যাই দেখি যে মানে আমার পেমেন্ট করতে 30 মিনিটের বেশি লাগছে। তো এই আর কি অবস্থা। এটা শুধু 1450 টাকা, 725 টাকা নিয়েছে। যদিও পে আমি করিনি, আমার রুমমেট করছে, ওর দাবিতে টাকাটা দিয়ে দিতে হবে, কিন্তু আমি সবাই বলে দিচ্ছি আমি লুট করছি, আমি যদি নিতে পারি তো নিব। আচ্ছা যাই হোক, আমার কথা শুনো, এখানে তাকানোর খুব বেশি দরকার নেই, কথাবার্তা শুনে মোটামুটি বুঝতে পারবে। আর এখানে যা লেখা আছে ওই আর কি খুব বেশি ফর্মাল কথাবার্তা করে দাও। এখন বিতর্ক যেহেতু যুক্তির খেলা, যুক্তি কয় ধরনের হয় এটা আমাদেরকে জানি। বিতর্কে মোটা দাগে যুক্তি হয় হচ্ছে 2 ধরনের। আপু তার স্পিচে অলরেডি এই জিনিসটা একবার মেনশন করে গেছে, আমরা হচ্ছে ডিটেলসে বলবো। যুক্তি নাম্বার 1, কি ধরনের যুক্তি হয় বিতর্কে, অর্থাৎ কি ধরনের আর্গুমেন্ট হয় সেই জিনিসগুলো আমরা জানার ক্ষেত্রে এখানে দেখবো যে এক ধরনের আর্গুমেন্টকে বলা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, আর আরেক ধরনের আর্গুমেন্টকে বলা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর্গুমেন্ট। এখন এই 2 ধরনের আর্গুমেন্ট আসলে বেসিক্যালি কি? হোয়াট ইজ প্রিন্সিপাল আর্গুমেন্ট? নাম শুনে বোঝা যাচ্ছে আমরা যে যুক্তিগুলো দেওয়ার সময় ন্যায় নৈতিকতা বা আমাদের যে একটা মোরাল পুষ্ট আছে সেই জিনিসটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে একটা যুক্তি প্রতিষ্ঠা করছি, সেই ধরনের যুক্তিগুলোকে বলা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, অর্থাৎ যেটা অনেক বেশি প্রিন্সিপাল দ্বারা ডাইভার্টিং। আর এক ধরনের আর্গুমেন্ট হতে পারে যেটাকে বলা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল বা প্র্যাকটিক্যাল আর্গুমেন্ট। কনসিকুয়েন্স মানে কি? কনসিকুয়েন্স মানে হচ্ছে কোনো একটা জিনিসের প্রভাব, তাই না? কাজে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট মানেও আমরা যে ধরনের যুক্তিটা হাউসে দিচ্ছি সেই যুক্তির ফলে আমাদের জনজীবনে, কোনো মানুষের জীবনে, অথবা একটা গোষ্ঠীর লেন্স থেকে দেখলাম, একটা সামগ্রিক লেন্স থেকে রাষ্ট্রের পর্যায়ে কী ধরনের ইম্প্যাক্ট করতে পারে, কী ধরনের প্রভাব করতে পারে, সেই জিনিসটার বেসিসে যখন কোনো আর্গুমেন্ট দেওয়া হয় তখন সেটাকে বলা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল বা প্র্যাকটিক্যাল আর্গুমেন্ট। এই 2 ধরনের আর্গুমেন্ট আমরা দেখি। এখানে অনেক হচ্ছে ডেফিনিশন চ্যাট জিপিটি লিখেছি, সবই জানি না, বেসিক্যালি কথাবার্তা বলি। এখন আমি একটা সিম্পল কথা বলি, ধরো তোমরা জুতা পরে আসো না, থ্যাংক ইউ, আমি সিএসসি ডিপার্টমেন্টের, জুতা পরে না আসার জন্য সবাইকে ধন্যবাদ। এখন জুতা কেন পরে আসো? রুম নোংরা হয়ে যাবে। কেউ পড়ে না তাই আমি পড়ে নিই। কেউ পড়ে না তাই আমি পড়ে নিই। 2টা আস্পেক্ট আমাদের সরি চলে আসছে। দেখো, যখন আমি জানবো যে জুতা পরে যদি এত সুন্দর একটা ক্লাসরুম, এত পরিষ্কার, এখানে যদি আমি জুতা পরে ঢুকি তাহলে আমার বিবেকে বাঁধতেছে ভাই এত সুন্দর একটা ক্লাসরুম, এই রুমটা আমি অপরিষ্কার করবো না, সো আমি জুতা পরে আসবো। এই যে আমার বিবেকে বাঁধতেছে, আমার বিবেক আমার বলতেছে তুমি জুতা পরে আসো না, ঘর নষ্ট করা যাবে না, এই যে মানে তোমার ডাইভারশনটা, এইখান থেকে যে আর্গুমেন্টের উৎপত্তি সেটাকে মনে হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। আর আমি জুতা পরে আসলে দেখতেছি হচ্ছে যে বাকিরা খারাপ বলতেছে ভাই তুই জুতা পরে আসছিস, ওই ছেলেটাকে আমি দেখছি হচ্ছে পাবলিক স্পিকিং হচ্ছে কেমন বাংলাদেশ চাই, এই রিলেটেড মনে কোনো ভিডিও দিচ্ছি না, তাই না? আচ্ছা, তো এই ধরনের আর্গুমেন্ট যখন যারা দিচ্ছে বা এই ধরনের লজিক দিচ্ছে, 4-5টা মানুষ আমার খারাপ বলতেছে, আমি কোনো একটা কাজ করি না, ওইখান থেকে যে আর্গুমেন্ট আসতেছে সেই আর্গুমেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে কনসিকুয়েন্সিয়াল। যেমন ধরো থুতু ফেলা, যেখানে সেখানে থুতু ফেলা, ধরো এখানে থুতু ফেলাটা নীতিগতভাবে খারাপ, এটা আমি বুঝতে পারতেছি। থুতু ফেলাটা নীতিগতভাবে খারাপ কারণ পরিবেশের ক্ষতি হচ্ছে, এইটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। আর আমি থুতু ফেললে আর 5টা মানুষ আমাকে খারাপ বলবে, বা আমি থুতু ফেললে ওইখানে পরিবেশের উপর কী কী বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে সেইটার উপর মানে অ্যানালাইসিস করে যখন আমি কোনো একটা যুক্তি দেবো তখন সেটাকে বলা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। আরও একটু ডিটেলসে যাই, ধরো মানুষকে খুন করা ভালো নাকি খারাপ? ভালো, কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ।
কিছু ক্ষেত্রে। আচ্ছা ধরো একটা ইনোসেন্ট মানুষকে খুন করা ভালো নাকি খারাপ, আমরা অনেক বেশি মোরাল ডিলেমা কোশ্চেনে আসবো, অনেক বেশি মোরাল ডিলেমা কোশ্চেনে আসবো। আপাতত আমরা এইটুকুই ধরি, খুন করা ভালো নাকি খারাপ একটা ইনোসেন্ট মানুষ। ও ইনোসেন্ট না, আমার মনে হয় না ও ইনোসেন্ট। না, যদি কোন বই বলছে ফোন করা ভালো, আমি বলি ওই ইনোসেন্টটা ও ইনোসেন্ট না, আর ইনোসেন্ট কারে ধরে এই ছেলেটা ইনোসেন্ট লাগতেছে। এটা চিন্তা করলাম। নাম কি তোমার? সমিত। সৌমিত। সৌমিত। আচ্ছা ধরো সৌমিত্রের খুন করা ভালো নাকি খারাপ, এটা আমরা দুইভাবে কল্পনা করতে পারি। এক, ও একটা মানুষ, ওর বেঁচে থাকার অধিকার আছে, ওর জানার অধিকার আমার নেই, জানার অধিকার হচ্ছে উপর আলাদা আছে। সো আই কান্ট কিল ইউ ইভেন ইফ ও যদি অনেক বড় কোনো দোষও করে থাকে। এরকমও কোনো একটা ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদের আসতে পারে। আমি যখন বলবো যে আমার মোরালি এই রাইটটা নাই আরেকজনের জীবন নেওয়া, আরেকজনকে খুন করা, তখন সে কোন ক্রাইম করলো বা কোন ক্রাইম করলো না সেই জিনিস বিবেচনা করা বাদ দিয়ে আমি ধরে নেব যে মানুষটাকে আমি খুন করতে পারি না, কারণ এখানে হচ্ছে আমি মোরালি কোশ্চেন নিয়ে শিকার হচ্ছি। আর একটা জিনিস আমি ভাবতেছি যে ভাই করে যদি আমি খুন করি, দেশে আইন কানুন আছে, আমরা অ্যারেস্ট করে নিতে হবে, আমরা হয়তো মৃত্যুদণ্ড দিয়ে দিতে হবে। অর্থাৎ আমি কনসিকুয়েন্সের থেকে অনেক বেশি তাকাচ্ছি, অনেক বেশি প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করছি। এই দিক থেকে চিন্তা ভাবনা করে আমি অনেক খুন করবো। এখন ধরো হচ্ছে অন্ধকার ঘর, এই ছেলেটা হঠাৎ করে প্রবেশ করলো, কেউ ওর প্রবেশ করা দেখেনি, রুমে আর কেউ নেই, ওই ছেলেটার সামনে বসে আছে, ও ওরে মারিয়ে দিয়ে চলে গেছে। ও জানে যে ওরে যদিও মারে ওই প্রমাণ কখনো কোনো মানুষের সামনে আসবে না। তার মানে ও যদি কনসিকুয়েন্সিয়ালি চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে কিন্তু ও ওরে মারতে পারে, মেরেও পার পাওয়া যাবে, কারণ ও জানে যে ভাই আমার তো কেউ দেখতেছে না, আমি কোনো মানে আইন যে আমার ধরবে তার জন্য তো প্রমাণ লাগবে, সেই প্রমাণই নেই। বাট ও যদি প্রিন্সিপালি চিন্তা ভাবনা করে, ও যদি ধরে নেয় যে মানুষটাকে আমি খুন করতে পারি না, প্রিন্সিপালি আনজাস্টিফাইড, তাহলে ও মানুষটা আসলে কোন পরিস্থিতিতে আছে, ওর খুন করা কেউ দেখতেছে কি দেখতেছে না, এই জিনিসগুলো ওরে বদার করবে, ওই জিনিসটা বদার না হয়ে ওরে খুন করবে না। জিনিসটা অনেকটা এইরকম, যেটা আমি বেসিক্যালি বোঝাতে চাচ্ছি। সাধারণত প্রিন্সিপাল আর্গুমেন্টের ওয়েট যদি তুমি ঠিকঠাক মতো প্রতিষ্ঠা করতে পারো, সেক্ষেত্রে প্রিন্সিপাল আর্গুমেন্ট কনসিকুয়াল আর্গুমেন্টের সাথে বেশি ইম্প্যাক্ট থাকে। এটা তো আমরা মোটামুটি আপাতত ক্লিয়ার, তাই না? এটা তো কারণ কোয়েশ্চেন, বাট কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টের গুরুত্ব আছে, এমন না যে থাকতো না। আমি একটু ডিটেলস আসি। দেখো এখানে এটা কি দিচ্ছে, প্রিন্সিপাল আর্গুমেন্ট, দিস আর্গুমেন্টস ফোকাস অন ফান্ডামেন্টাল মোরাল এথিক্যাল লিগাল প্রিন্সিপাল, সেন্টেন্স যা যা মেইনলি কথা সেগুলো আছে। দেখো এখানে এক্সাম্পল যেটা দেওয়া হচ্ছে যে the death penalty is wrong because it violates the fundamental right to live. এটা হচ্ছে যখন তুমি ধরো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা বলছো, যে আমরা এমন সমাজে বাস করবো যেখানে কোনো মৃত্যুদণ্ড থাকবে না, সেই বেসিসে তুমি একটা আর্গুমেন্ট দিলা, সেটা প্রিন্সিপাল আসপেক্ট থাকে। সেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে the death penalty is wrong because it violates the fundamental right to live. রাইট টু লাইফ, একজন মানুষের জীবনে বেঁচে থাকার অধিকার আছে, সেই রাইটটাকে আমি ভায়োলেট করতে পারি না। সো আমি কখনো কেউ যত খারাপ কাজই করুক তাকে মৃত্যুদণ্ড দিতে পারি না। এটা হচ্ছে প্রিন্সিপাল আসপেক্ট। এখন কনসিকুয়েন্সিয়াল আসপেক্ট, কনসিকুয়েন্সিয়াল আসপেক্টে বলছে যে দ্য ডেথ পেনাল্টি ডিটারস ক্রাইম এন্ড রিডিউসেস প্রিজন ওভারক্রাউডিং, মেকিং সোসাইটি সেফার। অর্থাৎ যখন একটা মানুষ অপরাধ করবে, সেই অপরাধটা যদি অনেক বড় অপরাধ হয়, তখন আমরা যদি সেই মানুষটাকে ডেথ পেনাল্টি দিই, সেক্ষেত্রে এটা যে আমাদের প্রিজন আছে, মানে হচ্ছে তোমার জেল খাটার যে ব্যবস্থাটা আছে, সেটা রিডিউস করবে, এবং ওভার ক্রাউডিং মানে হচ্ছে তোমার আচ্ছা আমরা এটা বাদ ধরো আমরা এটা বিপক্ষে কথা বলতেছি, তখন একটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া জাস্টিফাইড। এটা আমরা যদি এইভাবে বলি যে একটা মানুষ ঠিক অনেক বড় অপরাধ করে ফেলছে, মানে তার অপরাধের ইন্টেন্সিটিটা এত দূর হয়ে গিয়েছে, সে অনেকগুলো মানুষের ক্ষেত্রে এত বেশি আনজাস্টিফাইড কাজ কাম করে ফেলছে যে তারে আসলে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া কোনো প্রকার সাজা নিশ্চিত করা সম্ভব না। সে এতটা অপরাধ করে ফেলছে যে মৃত্যুদণ্ড হয়তো তার জন্য অনেক কম সাজা। এইটা হচ্ছে আমরা এই জিনিসের অপোজিশনে থাকলে বলতে পারি যে আমরা আসলে এই লোককে কেন মৃত্যুদণ্ড দিব। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল আসপেক্ট। কনসিকুয়েন্সিয়াল আসপেক্টে আমরা কি বলতে পারি যে আমি যখন একটা অনেক বড় একটা দাগী অপরাধীকে মৃত্যুদণ্ড দিব, তখন ওই মৃত্যুদণ্ড দেওয়া দেখে আর যে আমার সমাজে 5-10টা অপরাধী আছে যারা হয়তো এই ধরনের ক্রাইম করতে পারতো, তারা সতর্ক হয়ে যাবে যে এই ধরনের কাজ করলে বা এই ধরনের অপরাধ করলে পরবর্তীতে আমার সাজা হবে হচ্ছে মৃত্যুদণ্ড। অর্থাৎ আমি একই আর্গুমেন্টকে দুই আসপেক্ট থেকে দিচ্ছি।
এক আসপেক্ট হচ্ছে প্রিন্সিপালি ডাইভার্টেড, যে ওই মানুষটা এত বেশি খারাপ কাজ করছে যে তার আসলে আমরা মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া উপায় নাই। এবং আরেকটা আসপেক্ট হচ্ছে ওই মানুষটাকে যদি আমি মৃত্যুদণ্ড দিই তাহলে আর 5-10টা মানুষ তারে দেখে হচ্ছে ভয় পাবে। অর্থাৎ একই আর্গুমেন্টের দুই ধরনের আসপেক্ট থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল আসপেক্ট আর একটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আসপেক্ট। এটা হচ্ছে আমরা বোঝানোর উদ্দেশ্য। আমরা একটু পরবর্তীতে আসি। হ্যাঁ, দেখো which argument type is stronger? তোমরা অলরেডি মোশন অ্যানালাইসিসের সেশনটা কিছুক্ষণ আগে করেছো। দেখো প্রিন্সিপাল আর্গুমেন্ট যেগুলো, অর্থাৎ যেগুলো অনেক বেশি তোমার নীতি নৈতিকতা দ্বারা ডাইভার্টেড, এই আর্গুমেন্টগুলো তোমরা বেশি প্লেস করার চেষ্টা করবা যেখানে তোমার ডিবেটের টাইপ হবে হচ্ছে প্রিন্সিপাল, এবং কনসিকুয়েন্সিয়াল বা প্র্যাকটিক্যাল আর্গুমেন্টগুলো বেশি প্লেস করার চেষ্টা করবা যেখানে তোমাকে অনেক বেশি কথা বলতে হবে হচ্ছে পলিসি। অর্থাৎ কেন পলিসিতে তোমার কনসিকুয়েন্স অনেক বেশি কথা বলতে হবে? কারণ পলিসি ডিবেটে আলটিমেটলি আমরা একটু আগে আপু সেশন দিলেন, তোমরা জানতে পেরেছো যে পলিসি ডিবেটে আমাদের দেখাতে হয় যে কোনো একটা জিনিস কিভাবে ইমপ্লিমেন্ট করবো, তাই না? কোনো একটা জিনিস আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব এবং এই কিভাবে ইমপ্লিমেন্ট করার ফলে আলটিমেটলি আফটার ম্যাটটা কি হবে, অর্থাৎ সমাজে কি ধরনের কনসিকুয়েন্স পড়বে, বা আমরা যে ডিবেট গোল থেকে ডিবেট করছিলাম, যে সংকটের জায়গা থেকে ডিবেটটা করছিলাম, ওই সংকটের জায়গাটা আদৌ মানে দূর হবে কিনা, অর্থাৎ আমার আর্জেন্সিটাকে আমরা ট্যাকেল দিতে পারছি কিনা। অর্থাৎ এখানে আফটার ম্যাপটা আমার পলিসি নেওয়ার পরে আফটার ম্যাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমার কোনো একটা পলিসি গ্রহণ করার ফলে সমাজে কী ধরনের কনসিকুয়েন্স পড়ছে, কী ধরনের ইম্প্যাক্ট পড়ছে, এই ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কারণে পলিসি ডিবেটের ক্ষেত্রে প্রিন্সিপাল আর্গুমেন্টের চেয়ে প্রিন্সিপাল আর্গুমেন্টের চেয়ে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টের ওয়েটটা সাধারণত বেশি থেকে থাকে। আর অন্যান্য টাইপের ডিবেটের ক্ষেত্রে প্রিন্সিপাল আর্গুমেন্ট সাধারণত কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টের চেয়ে বেশি ওয়েট ক্যারি করে যদি তুমি সেটাকে প্রপারলি এস্টাবলিশ করতে পারো। আর যদি প্রপারলি এস্টাবলিশ করতে না পারো সেক্ষেত্রে একটু সমস্যা যায়। বাট যদি এটা তোমরা ডিবেট করতে করতে শিখবে, একদিন আসলে বোঝা যাবে না, যদি তোমরা প্রিন্সিপাল আর্গুমেন্টে খুব স্ট্রং ভাবে, মোরালিটির জায়গা খুব স্ট্রং ভাবে, খুব স্ট্রং রাউন্ডে এস্টাবলিশ করতে পারো কোনো একটা ডিবেটে, ওই ডিবেটে তোমার অপোনেন্টের খুব প্যারা হয়ে যাবে। তোমার হচ্ছে এই ডিবেটকে হচ্ছে কাউন্টার করে, তোমার হচ্ছে কেসকে কাউন্টার করে, তোমার আর্গুমেন্টকে কাউন্টার করে। সো যখন তোমরা আর্গুমেন্ট দিবা, সাধারণত হচ্ছে একটা ডিবেটে গভর্নমেন্ট সাইড বলো বা অপোজিশন সাইড বলো, মোরালেস 3 থেকে 4টা আর্গুমেন্ট দেওয়া হয়, তাই না? এই বিষয়টা দেওয়া হয়। চেষ্টা করবে তোমার যে স্টক আর্গুমেন্ট, অর্থাৎ মেইন যে পয়েন্ট থেকে তুমি ডিবেট করতেছো সেই আর্গুমেন্টটা যেন কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট না হয়ে প্রিন্সিপাল আর্গুমেন্ট হয়। এটা ডিবেট টু ডিবেট ভ্যারি করে। এটা ডিবেট করতে করতে তোমরা আসলে বুঝে যাবে যে আসলে কোন জায়গায় কোন ধরনের আর্গুমেন্ট দিলে সেটা ডিবেটে বেশি ওয়েট রাখতেছে বা বেশি ইম্প্যাক্ট বহন করতেছে, ওটা ডিবেট করতে করতে বুঝবা। বাট চেষ্টা করবা যে যদি একটা দুটো প্রিন্সিপাল আর্গুমেন্ট থাকে ডিবেটে, সেটাকে অনেক স্ট্রংলি ডিবেটে এস্টাবলিশ করা যায়। এখন আর আরেকটা জিনিস একবার হচ্ছে ডিবেটে মানে দুই ধরনের আর্গুমেন্টের আপনি কি ব্যালেন্স করার চেষ্টা করবেন, নট ফুলি প্রিন্সিপাল নট ফুলি কনসিকুয়েন্সিয়াল, দুই ধরনের আর্গুমেন্টে ব্যালেন্স করে রাখার চেষ্টা করবেন। এখন দেখো এখানে একটা মোশনটা আছে, এই মোশনের প্রেক্ষিতে কি ধরনের প্রিন্সিপাল আর্গুমেন্ট আর কি ধরনের কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট হতে পারে এটা আলোচনা। মোশন হচ্ছে দিস হাউস বিলিভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি শুড বি অ্যাবলিশড, অর্থাৎ এই সংসদ বিশ্বাস করে যে সমাজ থেকে মৃত্যুদণ্ড উঠায় নেওয়া উচিত। তোমরা কেউ কি মানো এটা? না, কেউ নাই, না। কেউ নাই, সবাই চাও যে মৃত্যুদণ্ড থাকুক। জি জি, একজন আছে, আমাদের প্রেসিডেন্ট চায় না যে মৃত্যুদণ্ড থাকুক। এখন দেখো এই আর্গুমেন্টের পক্ষে বিপক্ষে অনেক ধরনের, এই মোশনের পক্ষে বিপক্ষে অনেক ধরনের আর্গুমেন্ট দেওয়া যায়, অনেক প্রিন্সিপাল আর্গুমেন্ট দেওয়া যায়, অনেক কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট দেওয়া যায়। কিন্তু যেমন প্রেসিডেন্ট সাহেব, আপনি কি জন্য বিশ্বাস করেন না যে মৃত্যুদণ্ড থাকা উচিত? বিশেষ করে মানুষ যদি কোনো একটা ভুল করে থাকে, হ্যাঁ, খারাপ কাজ করে, সেটা শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ, শাস্তিটা সেটা পৃথিবীতে জন্মকালেই বুঝে দেওয়া উচিত। সুতরাং শুধুমাত্র তাকে যেন মৃত্যুদণ্ড দিয়ে দেয়, তাহলে তার জীবনটা শেষ হয়ে গেল, সে তার জীবনের কোনো শাস্তিটা ভোগ করতে পারবে না। তা আমি চাই সে ভোগ করে জিনিসটা বুঝুক, আর সে রিয়েলাইজেশনটা তার মধ্যে আসে। সময় তাকে রিয়েলাইজ করা উচিত তার কাজটা আমি ভুল কাজ করি। আচ্ছা, তার মানে তাকে অনুতপ্ত হওয়ার সুযোগ দেওয়া উচিত। আচ্ছা, এই যে একটা কথা বললাম, তাকে অনুতপ্ত হওয়ার সুযোগ দেওয়া উচিত। এবং আমি আর একটা কথা বললাম যে হচ্ছে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে, তার জীবন নেওয়ার আমার অধিকার। এই যে অনুতপ্ত হওয়ার সুযোগ দেওয়া উচিত বা তার জীবন নেওয়ার আমার অধিকার নাই, এই লেন্স থেকে যখন আমি কোনো কথা বলতেছি সেই লেন্সে কিন্তু অনেক বেশি নীতি নৈতিকতা থেকে ডাইভার্ট হচ্ছে, তাই না? যে ভাই মানে সে একটা খারাপ কাজ করছে, তার একটা বিবেকবোধ আছে, সে অপরাধ বোধ সে নিজেই জানে সে অনেক সময়। আবার সে যদি এটা না বুঝে থাকে যে আমি বাজে কাজ করছি, তখন তো আবার সমস্যা।
তখন যে প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে যে তারে আমার মারা উচিত না, একটা মানুষের জীবন দিছেও উপর আলায়, নিবেও উপর আলায়, আমি তাকে মারি। এটা হচ্ছে মৃত্যুদণ্ডের বিপক্ষে যুক্তি। এখন এটা গেল হচ্ছে তোমার প্রিন্সিপাল লেন্স থেকে। হ্যাঁ, এটা কনসিকুয়েন্সিয়াল লেন্স থেকে তোমরা কি বলতে পারো? মৃত্যুদণ্ডের বিপক্ষে কি ধরনের কথা বলতে পারো? তোমরা তো সবাই পক্ষে, আমি তুমি পক্ষে জিজ্ঞাসা করতেছো। ওনাকে মারলে ওই প্রবলেমটা সলভ হচ্ছে না। এক্স্যাক্টলি, ওনাকে মারলে প্রবলেমটা সলভ হচ্ছে না, তাই না? ওনারা আমি মারলাম, বাট যদি আমি বলি যে ওনারা মারা দেখে আর 10 জন শিখলো যে এরকম কাজ করা যাবে না, তখন সমাজে একটা ইম্প্যাক্ট আসবে তো, হ্যাঁ সমাজে একটা ইম্প্যাক্ট আসবে, তাহলে ওরা ভয় পাবে। হ্যাঁ সেটাই, সেই আমাদের সেম জিনিস, এটা কোনটা তো এই সেম কিছু তো আমরা জাস্ট মৃত্যুদণ্ড না দিয়ে অন্য কোনো শাস্তি দিয়ে তো বুঝাতে পারি যে এই কাজটা করা ঠিক হবে না। কেন মৃত্যুদণ্ড দিলে সমস্যা ছিল? উচিত সেম জিনিসটাই মৃত্যুদণ্ড দিলে যে আমরা আমি একটা মানুষকে জীবন দিতে পারি না, তার জীবন কেড়ে নেওয়ার অধিকার আছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, একটা মানুষের মৃত্যুর মতো ভয় আসার অন্য কোনো অপরাধ নেই। আচ্ছা, ও যেটা বললো সেটা কাউন্টার এরকম হতে পারে। এখানে ডিবেটেড ক্যারেক্টারাইজেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন সম্পর্কে তো তোমরা মোটামুটি জানো, তোমরা সত্যি দেখছি যে মানুষটা খুন করে, যে মানুষটা এত বড় অপরাধী, খুন করে বলছি, যে মানুষটা এত বড় অপরাধী মানে সে এতই বড় অপরাধ করছে যে তার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, সেই মানুষটা ওই সব জিনিসপাতি বুঝে শুনে আসছে। বা এই ধরনের মানুষ যারা সমাজে থাকে তারা ওই রিস্ক নিতে প্রস্তুত যে ভাই আমি এই কাজ করলে আমার মৃত্যুদণ্ড দেবে। একটা সাইকোপ্যাথ তো ভাবে না যে আমি এই কাজ করলে আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। কাজেই ও যে লেন্স থেকে বলতেছে যে একজনের মৃত্যুদণ্ড দিলে আর 5 জন সতর্ক হবে, আসলে ওই ধরনের কাজকাম যারা করে তারা সতর্ক হবে না, তাদের কিছু যায় আসলে তারা জায়গা শুনে এই কথা আসছে, এটা এইভাবে ভাবতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট যেটা, সেটা হচ্ছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। ধরো ধরো তোমাদের কারোর মারা যাওয়ার ইচ্ছা আছে, নাম কি তোমার? সাব্বির ইসলাম। সাব্বির। ধরো সাব্বিরের কি অপরাধে তোমার মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে? বেশি কথা বেশি কথা বলে। বেশি কথা বলে, আচ্ছা দেখা গেল বেশি কথা বলার অপরাধে সাব্বিরের মৃত্যুদণ্ড দেওয়া হইল। এই সাব্বিরের, ধরো বেশি কথা বলার অপরাধে সাব্বিরের মৃত্যুদণ্ড দেওয়া হইল। তোমরা সবাই বললা যে ভাই সাব্বির বেশি কথা বলে, আমি হচ্ছে এখানে জুরি হিসেবে দাঁড়ায় আছে, আমি দিয়ে দিলাম ঘন্টা বাজে ওরা মৃত্যুদণ্ড দেওয়া হলো। এখন আজ থেকে 5 থেকে 10 বছর পরে আমি এই কেসটার ভিতরে আরো বেশি ঢুকলাম, আরো বেশি অ্যানালাইসিস করলাম, যুক্তি প্রমাণ সংরক্ষণ করলাম, মানে অ্যানালাইসিস করলাম, করার পরে দেখতে পাইলাম যে ছেলেটা আসলে বেশি কথা বলে। তোমরা ভুল বলছো, ভুলভাল বলে এতজন মানুষ মিলে বলে আমার এটা মৃত্যুদণ্ড আদায় করেছে। তখন আমার মধ্যে একটা রিমোর্স হয়। কিন্তু যে মানুষ আমি একবার মাইরা ফেলছি তারা কি আর আমার ফিরে নিয়ে আসা সম্ভব? সম্ভব কিন্তু না। সো যদি এমন হয় যে একটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে আমি জানতে পারি ওই মানুষটা আদতেও অপরাধী ছিল না, তখন কিন্তু এটা আনন্দ করার কোনো উপায় নেই। এই লেন্স থেকে তোমরা বলতে পারো যে কোনো মানুষকে কখনো যত বড় অপরাধী করুক, অ্যাটলিস্ট এমন কিছু করা যাবে না যেটা ইরিভার্সিবল, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড একবার দিয়ে দিলে পরবর্তীতে সে যদি নির্দোষ প্রমাণ হয় আমরা তাকে এই পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবো না। এই কনসিকুয়েন্স থেকে এটা কিন্তু একটা মানে এটা তুমি কনসিকুয়াল আসপেক্টও নিতে পারো, প্রিন্সিপাল আসপেক্টও নিতে পারো। এই জায়গা থেকে তুমি বলতে পারো যে ভাই ওই মানুষটাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে, আপনি চাই করেন অ্যাটলিস্ট মৃত্যুদণ্ড দেওয়া যাবে। সো জিনিসটা এইরকম। দেখো এইখানে পক্ষে বিপক্ষে অনেক ধরনের লজিক লেখা আছে, যেমন হচ্ছে মৃত্যুদণ্ডের পক্ষে লেখা আছে। তোমরা অলরেডি সবাই যেহেতু পক্ষে অনেক কথা তোমরা নাকি তোমরা কি তোমরা হচ্ছে মৃত্যুদণ্ডের পক্ষে, তাই না? তাহলে মোশন হাউস বিলিভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি শুড বি অ্যাবলিশড। তোমরা এই মোশনের বিপক্ষে, তোমরা হচ্ছে ডেথ পেনাল্টি দিতে চাও। সো আমরা একটু বিপক্ষে আসি। Some crimes are so heinous that only just punishment is death. The state has a duty to protect innocent citizens from the most dangerous criminals. না তোমরা ঠিক আছে যে সোসাইটির একটা দায়ভার থাকে যে হচ্ছে আমাদের যে ইনোসেন্ট সিটিজেন আছে তাদের হচ্ছে সবচেয়ে বড় বড় ধরনের ক্রিমিনাল বা ক্রাইম যেগুলো আছে তাদের থেকে আমরা রক্ষা করবো। তারপর একটা তোমরা বলতে পারো হচ্ছে ডেথ পেনাল্টি প্রোভাইডস ক্লোজার এন্ড জাস্টিস ফর দ্য ভিকটিমস ফ্যামিলি, যে হচ্ছে যাকে মারা গেছে সেই ভিকটিমের যে পরিবার তারাও তো হচ্ছে ডিজার্ভ করে যে আমার প্রিয় মানুষটাকে যে মারছে সেও যেন একটা মৃত্যুদণ্ডের মতন একটা বড় সড়ো ইয়ে পায়, সাজা পায়। এই ধরনের লজিক তারা দিতে পারে। তারপর হচ্ছে those who commit extreme crimes have violated the social contract and forfeited the right to life, মানে একজনকে মাইরা ফেলছে সে, এটা একটা কন্ট্রাক্টের মতো। পৃথিবীর সবকিছুই কন্ট্রাক্ট, যদি কন্ট্রাক্টের আসলে কোনোটারই ভ্যালিডিটি থাকে না। তো একটা মানুষকে আমি যখন মাইরা ফেলতেছি আমি সমাজের কাছে একটা চুক্তিবদ্ধ ছিলাম
এটা অনেকটা চুক্তির মতো যে আমি সমাজে বাস করবো আমার মতন করে এবং আমি কারোর ক্ষতি করবো না। সেখানে আমি একজনকে ক্ষতি তো করি না, জাস্ট তারা মেরে ফেলছি। সো যখন ওই কমিটমেন্টটা ওই কন্ট্রাক্টটা আমি ভায়োলেট করতেছি, তখন আমার বেঁচে থাকাটাও প্রিন্সিপালি আনজাস্টিফাইড। এনএস থেকে আমার হচ্ছে ইয়ে দিতে পারে, আমার হচ্ছে মৃত্যুদণ্ড দিতে পারে। আর একটা রিলিজিয়াস এন্ড কালচারাল জাস্টিফিকেশন দিচ্ছে থেকে সাম বিলিভস হচ্ছে তো বাদ দিয়ে। আবার দেখো এই জিনিসের মানে হচ্ছে মৃত্যুদণ্ডের পক্ষে যারা তোমরা কথা বলতেছো, তারা একই জিনিসের কনসিকুয়েন্সিয়াল আসপেক্টগুলো এই যে the fear of execution may prevent some individuals from committing violent crimes, মানে হচ্ছে অনেকে ভয় পায় পরবর্তীতে এই ধরনের বড় অপরাধগুলো করতে পারে। তারপরে keeping criminals in prison for life is expensive and burdens the express, মানে ক্রিমিনালদের হচ্ছে আমি যে ইয়েতে রাখতেছি তার হচ্ছে হয়তো রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতেছি, তো তার যে এই ফেজ থেকে বা সে যে ফেজের মধ্যে দিয়ে থাকার কারণে সে ডাইভার্টেড হয়েছে এই ধরনের একটা বড় ক্রাইম করার জন্য, সেখান থেকে তারে আমি উত্তরায় তার একটা সুস্থ জীবন দিব, তাও আমি তারা মানব না। কিন্তু এই জিনিসটা তো একটা কস্ট ইফেক্টিভ কোনো সলিউশন না, তাই না? তারা অতদিন রাখতে গেলে সে হচ্ছে পৃথিবীর জল বায়ু সব গ্রহণ করতেছে, আমাদের সম্পদ নষ্ট করতেছে। সো কনসিকুয়েন্সিয়ালি দেখতে গেলে এত বড় অপরাধীকে এতদিন রাখাচ্ছে তারা মাইরে ফেলে না হয়। আর কি দেখতে পাবো এই ধরনের তোমার হচ্ছে মেইনটেইনিং অর্ডার ইন হাই ক্রাইম সোসাইটিস দ্যাট ইজ হাই ক্রাইম রেটস, ক্যাপিটাল পানিশমেন্ট ইজ সার্ভ এজ স্ট্রং ডিটারেন্ট। একই ধরনের কথা একই ইয়ে থেকে আসতেছে। and in many cases the majority of citizens believe that the death penalty is necessary for justice, কারণ মানুষজন বিশ্বাস করে অনেকে যে হচ্ছে জাস্টিসের জন্য আমার আসলে ডেথ পেনাল্টিটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমি মানুষজনকে খুশি করার জন্য একটা সমাজের মধ্যে সবার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর ক্রিয়েট করার জন্য আমি একটা মানুষের ডেথ পেনাল্টি দিচ্ছি। এখন এই ধরনের লজিকগুলো যে কনসিকুয়েন্সিয়াল অ্যাসপেক্টগুলো বললাম, যেমন লাস্ট কথা থেকে আসে যে আমি বেশিরভাগ মানুষ চায় যে আসলে মেরে ফেলানোই হচ্ছে, মেরে ফেলালেই হয়তো তারা হ্যাপি থাকবে, সমাজে আর কেউ সৃষ্টি হবে না। এই ধরনের কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টকে ট্যাকেল দেওয়ার জন্য তোমার মাস্ট প্রিন্সিপাল আর্গুমেন্টগুলো অনেক বেশি অ্যাকনোলেজ থেকে চিন্তা করো। অর্থাৎ তুমি যখন এই জিনিসটা নৈতিক জায়গা থেকে সঠিক প্রমাণ করবা যে একটা মানুষের জীবন দেওয়ার অধিকার যেরকম আমার নাই, সেরকম জীবন নেওয়ার অধিকার আমার নেই, এই জিনিসটা যখন তুমি খুব স্ট্রংলি এস্টাবলিশ করে ফেলবা হাউসে, তখন ওই মানুষটাকে মৃত্যুদণ্ড দেওয়ার ফলে কয়জন মানুষ স্যাটিসফাইড হচ্ছে বা কয়জন মানুষ কিওস সৃষ্টি করতেছে না, ওইটা আলটিমেটলি তোমার দেখার বিষয়। হ্যাঁ, সো এখানে প্রিন্সিপালটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে যে তুমি তোমার নৈতিকতার জায়গা থেকে যদি কোনো একটা জিনিস এস্টাবলিশ করতে পারো, সেক্ষেত্রে পরবর্তীতে মানুষ কি বললো, লোকে কি বললো না বললো, লোকে কিসে স্যাটিসফাইড হলো কিসে স্যাটিসফাইড হইলো না, ওই জিনিসগুলো অলরেডি এসে তোমার কাছে যে একটা ঢাল ক্রিয়েট করা আছে প্রিন্সিপাল আর্গুমেন্ট দিয়ে, ওই প্রিন্সিপাল আর্গুমেন্টের ঢালে বাড়িতেই আউট হয়ে যাবে, ডিবেট আর ইন্টারফেয়ার পাবে। সো চেষ্টা করবা যে এই ধরনের তোমার মোশন যেগুলো, অর্থাৎ তোমার হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, এটা কিন্তু পুরোপুরি একেবারে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট বা কনসিকুয়েন্সিয়াল আসপেক্টগুলো হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্টগুলো এই ডিবেটে অনেক বেশি উইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো ডিবেটে বা মোশনের টাইপ বুঝে তোমরা হচ্ছে আর্গুমেন্টগুলো প্লেস করার চেষ্টা করবে। যেমন পার্টিকুলারলি এই ডিবেটের ক্ষেত্রে প্রিন্সিপাল আর্গুমেন্টগুলো অনেক বেশি হেল্পফুল হয়। একইভাবে এখানে তোমার হচ্ছে মৃত্যুদণ্ড উঠায় নেওয়ার পক্ষে বিপক্ষে কিছু যুক্তি দেওয়া আছে, তোমাদের নিজেদেরও জিজ্ঞাসা করলে তোমরা হয়তো অনেকগুলো যুক্তি দিতে পারবে এবং আলটিমেটলি অনেক ডিবেট করতে করতে এই ধরনের যুক্তিগুলো দেখবে যে মোরালেস এই ধরনের ডিবেটে একই টাইপেরই আসে, এক জায়গা থেকে ডাইভার্ট আসে, খুব বেশি কষ্ট করা লাগে, এটা ডিবেট করতে করতে আলটিমেটলি ঠিক হবে। Higher branches of principal consequential আমরা দুই ধরনের আর্গুমেন্ট দেখলাম, একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট আর একটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট বা প্র্যাকটিক্যাল। প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে হোয়াট ইজ মোরালি জাস্টিফাইড, সেটা আমরা বিবেচনা করবো। কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট হচ্ছে সমাজে কী ধরনের ইফেক্ট করবো আমরা সেটা বিবেচনা করবো। এই দুটা জিনিস তো আমরা মোটামুটি এই দুটা জিনিস সম্পর্কে বুঝতে পারছি, তাই না? তুমি মনে হচ্ছে খুব বেশি কনফিউজ নাকি বিরক্ত বুঝতেছি না? নাম কি তোমার? কুমাইরা স্যার, সবার নাম আস্তে আস্তে জানা যায়। ওই ছেলেটার নাম আমি ঠিক মনে করতেছি না, দাঁড়াও একটু গান। আচ্ছা বলতো এই দিয়ে কিছু কি? সাদিক সাদিক, হাত সাদিক, সেফটি, সেফটি না ইটি সিভিল। আচ্ছা আচ্ছা, আমরা যে আর্গুমেন্টগুলো দেখলাম, এই দুটো আর্গুমেন্টের একটা হায়ার ব্রাঞ্চ আছে। হ্যাঁ, দুটো আর্গুমেন্টের কিছু হায়ার ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চ হচ্ছে তোমার প্রিন্সিপাল আর্গুমেন্টের যে হায়ার ব্রাঞ্চ,
সেটা রিলেটেড বা সেটা ওরিয়েন্টেড একটা থিওরি আছে যেটাকে আমরা বলি হচ্ছে ডিওন্টোলজি, এবং কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টের সাথে ব্রাঞ্চড একটা থিওরি আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইউটিলিটারিয়ানিজম, অর্থাৎ উপযোগবাদ। এই দুটা জিনিস সম্পর্কে ডিওন্টোলজি কি? ডিওন্টোলজি হচ্ছে একটা থিওরি, ইমানুয়েল কান্টের নাম তোমরা সবাই শুনছো। সে হচ্ছে 1785 সালে এরকম একটা থিওরি দিছিল যে হচ্ছে এই ধরনের যখন আমরা মোরাল ডিলেমায় ঢুকবো, মোরাল ডিলেমায় বিরাজ করবো যে কোনো একটা জিনিস করা উচিত কি করা উচিত না, তখন হচ্ছে আমরা মোরালিটিটাকেই বেশি প্রায়োরিটি দিব, এবং ইউটিলিটারিয়ানিজম যেটা হচ্ছে ফোকাসেস অন ইউটিলিটি। এখন ইউটিলিটি মানে দেখো, ইউটিলিটি মানে আমার কাছে যতটুকু সম্পদ আছে বা আমার কাছে যতটুকু সামর্থ্য আছে, ওই সামর্থ্যের বেসিসে, ওইটুকু ইফোর্টের বেসিসে ম্যাক্সিমাম আউটপুট পাওয়াটাকে আমরা বলি হচ্ছে ইউটিলিটি বা উপযোগ। হ্যাঁ, আমরা ইঞ্জিনিয়াররা এই ইউটিলিটি নিয়ে অনেক বেশি জ্ঞাত থাকি যে আমি কোন জিনিস দিয়ে কোন রিসোর্স দিয়ে অনেক বিশাল কিছু একটা অ্যাসেট করবো। এই থিওরিটা হচ্ছে 1789 সালে, 4 বছর পরে ছিল। তো ইউটিলিটারিয়ানিজম যেটা, সেটা হচ্ছে ডিল করে হ্যাপিনেস ম্যাক্সিমাইজেশন। হ্যাপিনেস ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে কোনো একটা কাজ করার ফলে যদি গ্রেটার গুড এনশিওর হয়, সেই জিনিসটা আমরা নিশ্চিত করবো। ওইটা হচ্ছে আমার জাজমেন্ট প্যারামিটার হবে, ওইটা হচ্ছে আমার জাজমেন্ট ক্রাইটেরিয়া হবে যে কোথায় আমি গ্রেটার গুড এনশিওর করতে পারছি। এখন আমরা এখন যে জিনিসে ঢুকবো, অনেক বেশি মোরাল ডিলেমার মধ্যে নিজেরা ঢুকবো এবং নিজেরা সেই মোরাল ডিলেমা থেকে সিদ্ধান্ত নিব। আমাদের মধ্যে দুইজন বড় ডিসিশন মেকার আছেন, আমাদের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি, এবং দেখবো যে এই ধরনের মোরাল ডিলেমায় তারা কি ধরনের ডিসিশন নিয়ে থাকে। আপনারা ট্রলি প্রবলেমের নাম কয়জন শুনছেন? অনেক প্রবলেম। হ্যাঁ, তোমার নাম কি? পড়ো। কনক। আর কেউ? মানে রেল লাইনের হ্যাঁ, আচ্ছা কোনো কাকু তুমি একটু বলো তো ট্রলি প্রবলেম বেসিক্যালি। বেসিক্যালি হলো একটা ট্রেনে পর্যবেক্ষক থাকে, তো তার কাছে একটা পুলি থাকে যেটাতে ট্রেন হলো দুইটা রাস্তায় যায়, যেখানে একটা রাস্তায় দেখা যায় ট্রেন যে রাস্তায় অভিমুখে যাওয়ার কথা, মানে পুলি না টানা সত্ত্বেও মানে মেন যেদিকে যাওয়ার কথা, সেখানে দেখা যায় যে 5 জন লোককে হয়তো লাইনের কাজ করছে। তখন পুলিটা না টানলে ট্রেনটা ওই রাস্তা দিয়ে যাবে, আর যদি পুলিটা টানা হয় ট্রেনটা যেই রাস্তার দিকে যাবে বা দিক পরিবর্তন করে যাবে, সেখানেও দেখা যায় যে অন্য 8 জন লোক কাজ করছে। তো এখানে প্রবলেমটা হয়ে দাঁড়ায় যে এক রাস্তায় হলো গিয়ে 5 জন থাকে, আর এক রাস্তায় 1 জন। পুলিটা না টানলে সেটা ট্রেনটা যাবে 5 জনের রাস্তার দিকে, আর পুলিটা টানলে সেটা পর্যবেক্ষকের দ্বারা ট্রেনটা যাবে 1 জনের। আচ্ছা, বেসিক্যালি প্রবলেমটা এটাই। থ্যাংক ইউ। আচ্ছা, তো ট্রলি প্রবলেম আপনারা সবাই মোটামুটি বুঝছেন। ট্রলি প্রবলেমটা কি? তানভীর রাজিন, তোমাদের কাছে প্রশ্ন থাকবে, তোমরা এখানে কি ধরনের ডিসিশন নাও, ডিসিশন মেক করো। ট্রলি প্রবলেমের কথা যে একটা কি ট্রলি কি গাড়ির নাম আমি জানি না, আসলে আমি ট্রেন দিয়ে করছি না, ট্রলি আছে, ট্রলি আছে। ট্রেন দিয়ে প্রথম ইনিশিয়ালি যখন ছিল কোনো একটা ট্রলি টাইপের ছিল। আচ্ছা, যাই ধরো একটা ট্রেন এই রেল লাইন দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে দেখলো যে রেল লাইনের সামনে 5 জন মানুষ দাঁড়ায় আছে, তারা খেয়াল করতেছে না যে হচ্ছে ট্রেনটা আসছে। এখন সে যেটা করতে পারে সেটা হচ্ছে ট্রেনটার ডিরেকশন লাস্ট মুহূর্তে ঘুরাই নিতে পারে, অর্থাৎ ট্রেনটার হয়তো এই লাইনে যাওয়ার পরিবর্তে ওই লাইনে একটা লাইন আছে, সে হচ্ছে ট্রেনটার ডিরেকশন ঘুরাই নিয়ে ওই লাইনে দিয়ে দিতে পারে। ওই লাইনে হচ্ছে 1 জন মানুষ আছে। এখন আপনি হচ্ছে দেখলেন যে একটা ট্রেন ওই 1 জনের দিকে না যায় 5 জনের দিক দিয়ে চালায় গেলে এবং হচ্ছে আলটিমেটলি 5 জন মানুষ মারা গেল, যেখানে হয়তো 1 জনের জীবনের পরিবর্তে 5 জনের মানুষের জীবন বাঁচানো গেল। আপনি হচ্ছে একজন পার্সিভার, আপনি হচ্ছে দর্শক হিসাবে এই কাজটাকে কি আপনি জাস্টিফাই করবেন কি করবেন? করবো। হাত তোলেন তো, কেটে জাস্টিফাই ধরবেন এটাকে। মানে 5 জন মারা যাচ্ছে। হ্যাঁ, 5 জন মারা যাচ্ছে। 5 জন মারা যাচ্ছে, হ্যাঁ, উচিত হয়। 5 জনকে মারা উচিত। ও এই ছেলে তো খুব এক্সট্রিমিস্ট, মানে সব কিছুতেই মানে সুন্দর ব্যাখ্যাই তো। আচ্ছা আচ্ছা, 5 জনকে। এই তানভীর রাজিন, প্রেসিডেন্ট জি, আপনারা কি বিশ্বাস করেন? আমি তো শুনতে চাচ্ছি। আমি তো একজনকে 5 জনের মধ্যে সবাই ঘুরতে যাবে। এটা বেস্ট সলিউশন। আচ্ছা, আমি ট্রেন হলো উল্টাতে লাইনে বাইরে দেবো, লাইনের বাইরে যাওয়া যাবে না। অপশন দুইটা। হ্যাঁ, ওই 6 জন করে একবারে যাবে। আইদার ইউ হ্যাভ টু লাভ অর ইউ হ্যাভ টু ডাই। এখন প্রেসিডেন্ট কি সিদ্ধান্ত নেবেন? আচ্ছা, ট্রেনটা ব্রেক করবে। ট্রেনটা তো হয় না। হবে না, অত ব্রেকের মধ্যে করা সম্ভব। এখন আপনি যেটা করতে পারেন পার্সিভার হিসেবে, হয়তো ওই আপনারা তার মানে বাকি সবাই হচ্ছে চাচ্ছেন যে আমরা 5 জন মানুষকে বাঁচাই 1 জন মানুষ, তাই না? আলটিমেটলি তো তাই।
পাঁচজন মানুষ যদি কোনো সিভিয়ার ক্রাইম করে থাকে তাহলে পাঁচজন না হবে। নর্মাল সবই না। কাউকে 5 জনই মারা উচিত। ভাই একজন মানুষ যদি বেশি সিগনিফিকেন্ট হয় বেশি মানে মহৎ ব্যক্তি আচ্ছা আপনি তো জানতেছেন, আচ্ছা তার মানে আপনি মানুষের জীবনের মূল্য তার সে কোন পর্যায়ে আছে ওইটা দিয়ে হ্যাঁ যে ওরকম ভাই ডিটারমিন করতেছে। এটা তো সমাজে তো এটা এইভাবে সাম্যবাদ প্রতিষ্ঠা হবে। আসলে ভিডিওটা একটু আত্মসচেতন বা বাবা মা মানে একজন ব্যক্তিটা কি? হ্যাঁ মানে ওই একজন ব্যক্তিরা যদি আপনার বাবা মা Normally শুধু সেক্ষেত্রে নিজের বাবা মাকে বাঁচানোর জন্য 5 জন এইটাই আপনার কল্পনা করা লাগবে যে কিন্তু ভাই আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে হলো কি, যদি আমি যে 5 জন মানুষের যে লাইনে ওই 5 জনকে জানা উচিত ছিল যে ওই লাইনে তার থাকা উচিত না, কিন্তু তারা ওখানে আসে, তারা তাদের নিজের মৃত্যু তারা নিজের হাতে লিখে তারা ওখানে দাঁড়ায় আছে। কিন্তু যে একজন মানুষ জানে যে এখানে ট্রেন আসবে না, তার মৃত্যু না আমি লিখতেছি, ওই 5 জন মারা গেলে এটা আত্মহত্যা হিসাবে আর আচ্ছা, একজন মারা ধরেন গেলে যে তুমি ধরো যে ধরো যে 5 জনও জানতো না, একজনও জানতো না বা কেউই জানতো না। ট্রেন তো নর্মালি একটা রুট দিয়েই যায়, তো আচ্ছা ধরো ট্রেনের ওই রুটে যাওয়ার কথা ছিল, ট্রেনের ওই রুটে যাওয়ার কথা ছিল না, ওই জানি ওরা 5 জন। তাও 5 জন মারা ছিল জনসংখ্যা আচ্ছা ঠিক আছে। আর বাকি সবাই বলতেছে ইয়ে করছে। এখন এটা তো তুমি নিজে পারসিভার, তুমি দেখতেছো, তুমি দেখে ওই জিনিসটার দুর্নাম করলে যে কাজটা ঠিক হবে। এখন তুমি নিজে যদি ট্রেন চালাইতে তুমি কি করতে? তুমি কি 5 জনের উপর দিয়ে চালাই যেতে নাকি হচ্ছে ট্রেনটা ডাইভার্ট করে একজনের উপর? 5 জনের উপর দিয়ে চালাই থাকে, হাত তোলো তো। এখানে ওই একজন খুবই এক্সপিরিয়েন্স, একজনের উপর দিয়ে চালাইতেছিল 5 জন। চলার কথা কি এমনি ট্রেনের স্কেজুল অনুযায়ী চলার কথা কি ওই যে 5 জন যে ট্রেন আছে ওটাতে হ্যাঁ হ্যাঁ দায়িত্ব থেকে সরা উচিত হতো ভাই। তাও তুমি মানে ডাইভার্ট করতে নাকি করতে না? এখানে তো আবার কিছু কেস আছে যে আমি যদি ডাইভার্ট করে আবার অন্য লাইনে যাই হ্যাঁ। সেক্ষেত্রে একজন হবে। অপর পক্ষ থেকে যদি একটা ট্রেন আসে সেক্ষেত্রে আবার না না ওইসব চিন্তা তোমার করাই লাগবে। অপর পক্ষ থেকে ট্রেন আসবে না, তুমি একজন হিংসা হচ্ছে 5 জনের মারবো না একজন হ্যাঁ 5 জনের মারবে না একজনের মারবে, এইটাই কোশ্চেন। একজনকে মারো। ভাই 5 জনের 5 গেলে জনকে মারবো। একটা পাঁচজনের মানুষ মারবা। একটা মানুষের ছোট ভুলের জন্য আমি 5 জনের যেমন নিয়ে নিবো, এটা ঠিক না 5 জন মানুষ নাই আচ্ছা জানো 5 জনকে মারবা কে? হাত তোলো তো। আমি মারবো। 5 জনকে মারবে 2 জন। আচ্ছা অ্যাট লিস্ট এখন আরেকজন বাঁচছে। হতে পারে যে 5 জনের আমার দায়িত্ব দিয়ে যাবে ঠিক আছে আচ্ছা 5 জনের মারবে হচ্ছে তুমি। এবার 5 জনের মধ্যে না, ধরো ওই একজন হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার আর তোমার সামনে 5 জন, তখন তুমি কি করবে? এই 5 জন কেমনে মারবো? ওই যে একজন দাঁড়ায় আছে, একজন তোমার ফ্যামিলি মেম্বার, ওর ওই লাইনে দাঁড়ায় থাকা মানে ওর উপর দিয়ে তুমি চালাবা নাকি হচ্ছে 5 জনের উপর দিয়ে চালাবে? ওই 5 জনের কেউ তোমার পরিচিত? এখন বলো ওই 5 জনকে মারবা কে? 5 জনকে মারবা। 5 জনকে মারার পক্ষে কে কে? হাত তোলো তো। আচ্ছা তার মানে যে জিনিসটাকে আমরা বলি যে অনেক বেশি ওয়েল এস্টাবলিশড মোরালিটি বা ন্যায় নৈতিকতা, মানে ন্যায়ের সাথে কোনো আপোষ নেই, নৈতিকতার সাথে আপোষ নেই, মোরালিটি ইজ মোরাললেস ভ্যারিয়েবল। আমরা সবসময় পার্সোনাল লেন্স থেকে চিন্তা ভাবনা করি, মানুষের বৈশিষ্ট্য এটা মানিক বন্দ্যোপাধ্যায় প্রাগৈতিহাসিক অভিযান দিচ্ছে। আমরা সবসময় পার্সোনাল লেন্স থেকে চিন্তা করি যে ভাই আমার কোনটায় লাভ হচ্ছে, আমার নিজের মানুষ কোথায় সেভ হচ্ছে, ওই অনুযায়ী প্রোডাক্টটা আমার কাছে হবে। এটা তোমাদের দোষ দিচ্ছে না, আমি নিজে থাকলে হয়তো তাই করতাম। আচ্ছা বেসিক্যালি জিনিসটা এইটাই যে আমাদের যে পার্টিসিপেশন, তোমাদের 5 জনের মারার যে চিন্তা ভাবনা, এটা আস্তে আস্তে ইনক্রিজ করতেছে, তোমরা সরি ডিক্রিজ করতেছে। তোমরা হচ্ছে একজনকে মারার দিকে বেশি ডাইভার্টেড হচ্ছে, সরি 5 জনকে মারার দিকে বেশি ডাইভার্টেড হচ্ছে, একজনকে হচ্ছে তোমরা দরকার হলে বাঁচানোর চেষ্টা করতেছো। এখন এটা দিকে গেল এই কেস, এত রেডিক্যাল চিন্তা ভাবনা না করে, আচ্ছা এইটাই ধরো ওই যে তোমরা হচ্ছে তোমরা হচ্ছে পার্সিভার হিসেবে দেখলা যে ওই লোকটা 5 জনের উপর দিয়ে চালায় গেছে, তোমরা বললে যে কাজটা ঠিক হয়নি, যেখানে একজনকে মারতে পারতো সেখানে 5 জন যাবে কেন? এখন ধরো এই ধরনের সমালোচনা কে করবে বলো তো? এই ধরনের সমালোচনা কে করতেছে? কেউ একজন বলো যে ভাই আমি এখানে দাঁড়িয়ে এই ধরনের সমালোচনা করছি যে 5 জন, ভাই 5 জনের বাঁচান যাইতো, সেখানে আমি কেন 5 জনের মারতেছি? একজনের মারতে পারতো না। রাজি আছো এই সমালোচনা করতে? হ্যাঁ রাজি আছো? এবার তুমি দাঁড়াও, তোমাদের মধ্যে মোটা সোটা কেউ নেই না? আচ্ছা আমি মোটা সোটা তোমাদের। এখন ধরো ওই ট্রেনটা যাচ্ছে, তুমি পার্সিভার, তুমি দাঁড়াতে সমালোচনা করলা যে ভাই 5 জন মানুষে মারিয়ে ফেলতো যেখানে একজনকে মারিয়ে ফেলতো। এখন ধরো আমি হচ্ছে এইখান থেকে হচ্ছে রেল লাইনটা স্প্লিট হয়েছে, 2 ভাগে গেছে, আমি ঠিক এইখানে দাঁড়িয়েছি, 2 লাইন আছে, আমি প্রচুর মোটা, আমার 1000 কেজি। তুমি ওইখানে দাঁড়াতে সমালোচনা করতে করতে আরেকটা ট্রেন আসছে, ওইখানে 5 জন মানুষ একটা লাইনে আর আমি 1000 কেজির একজন মানুষ একটা লাইনে দাঁড়াইছি। তুমি যদি আমারে পুশ করো তাহলে আমি ট্রেনের ঠিক সামনে পড়বো, ট্রেন আমারে ছিন্ন ভিন্ন করে ফেলবে, বাট 5 জন মানুষের জীবন বাঁচানো যায়।
কিন্তু তোমার কাজ হচ্ছে আমাকে পুশ করা, অর্থাৎ তুমি ডিরেক্ট আমাকে পুশ করে মাইরে ফেলতেছো, তুমি আমার মৃত্যু নিশ্চয় করতেছো। মানে তুমি কাজটা করবো কি করবে? আপনি হচ্ছে 5 জনের সামনে আসেন। আমি 5 জনের সামনে নেই, আমি 5 জনের পাশে আসি, তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছ, যাতে আমাকে মেরে দেয় ট্রেন, বাট এরপরে আর না গেতে পারে। ট্রেনতে পারবে না, ধরো ট্রাম আমারে মেরে দিল, কিন্তু অ্যাটলিস্ট 5 জনের জীবন আছে। তুমি কি কাজটা করবে কি করবে? ধাক্কা দেবে, তোমার ধাক্কা দেবে। ধাক্কা দেবে, ধাক্কা দেবে। ওটা হয়তো লজিক্যাল, হ্যাঁ ওটা হয়তো লজিক্যাল। ওটা করে খুনই হয়ে যায়। খুন কেন? ওইটা যদি খুন হয় তাহলে যে মানুষটা, যে ট্রেন চালকটা, একজনের ফেটে মৃত্যু লেখা ছিল, চাইলেও একজন না একজন মারা যাচ্ছে। আপনি তো বড় মানে মিনিমাম একজন তো মারা যাবে। হ্যাঁ হ্যাঁ তো আমি এই লাইনেও চাইতে একজন মারা যাবে, আপনাকে ধাক্কা দিলে তো হ্যাঁ হয়তো সেটাই। তুমি তো দিলাম। আমাকে ধাক্কা দিবা কি দিবা না? এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ দিবি। দেখছেন দিবা, ভাই? সবাই দিবা। দেখছেন ভাই, আপনার ধাক্কা দিয়ে মেরে ফেলবে, দেখছেন? সেটা দেখছি, সবাইকে ধাক্কা দিবা মানে নিজের হাতে একটা মানুষকে খুন না না ভাই, ছি ছি। করতে পারবা? না না ভাই, আপনি মারবো না ভাই। আমি না, যে কেউ করে। না না ভাই, কাউকে মারবো না। পারবা? না সাহস হবে? না। হবে না, তাই না? তার মানে আমরা কি ধরনের অ্যাকশন নিচ্ছি না নিচ্ছি, আমাদের মোরালিটি, আমাদের হচ্ছে সমালোচনা করাটা অনেক বেশি ইজিয়ার, হাতে দায়িত্ব তুলে নেওয়াটা অনেক বেশি কঠিন। আমরা আরেকটু ডিপার লেন্সে, হ্যাঁ, এটা গেল হচ্ছে তোমার, তুমি হচ্ছে পার্সোনাল হিসেবে একটু অ্যাকশনে নিচ্ছ। এখন ধরো সেম জিনিস ডাইভার্ট করে অন্য কোথাও নিচ্ছে। ধরো একটা হাসপাতালে যাও, এখানে মেডিকেলে পরে দিচ্ছে কাটকাচ্ছে, মানে বাসা খুব ইচ্ছে ছিল মেডিকেলে পড়ে যাবে। তোমার চেহারা দেখে মনে হচ্ছে মেডিকেলে এসেছে। আচ্ছা, ধরো তোমার কাছে 5 জন রোগী আসছে, 5 জন রোগীর প্রত্যেকেরই কোনো না কোনো অঙ্গের সমস্যা, যেটা ট্রান্সপ্লান্ট করা লাগবে, বুঝছো? যেটা হচ্ছে প্রতিস্থাপন করা লাগবে। ধরো কারোর হচ্ছে হৃদয় সমস্যা, কারোর কিডনিতে সমস্যা, কারোর হচ্ছে অন্তর, তুমি বসো না, কারোর অন্ত্রের সমস্যা। এরকম 5 জন মানুষের 5টা অঙ্গ সমস্যা, 5টা অঙ্গ প্রতিস্থাপন করা লাগবে। এখন তুমি দেখলা আরেকজন রোগী আসছে তোমার কাছে, যে রোগীটা শুধু ঠান্ডা কাশির সমস্যা। ধরো ওই ছেলেটা হচ্ছে সাদিকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে, ও শুধু সমস্যা হচ্ছে ঠান্ডা কাশি। তুমি এখন চাইলে দেখতেছো এই 5টা মানুষ মারা যাবে, প্রত্যেকটা মানুষ মারা যাবে যদি তুমি ওদের অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে না পারো, এবং তোমার কাছে অপশন নেই। তুমি দেখতেছো তোমার আরেকটা রোগী আসছে, এই রোগীটা যদি তুমি অজ্ঞান করে ওর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ওইগুলো নিয়ে ওই বাকি 5টা মানুষকে দিতে পারো, সেক্ষেত্রে ওই 5টা মানুষ বাইচা যাবে। তুমি কি কাজটা করবে কি করবে না? করবো না। করবে না। যারা ও তো প্রথম থেকেই 5 জনকে মারার পক্ষে ছিল, যারা হচ্ছে 5 জন তোমার বিপক্ষে, যেমন তুমি, তোমার নাম কি? মারুফা। মারুফা কি ওই একটা রোগীর অজ্ঞান করে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাকি 5 জন অসুস্থ রোগীর শরীরে আছে? না, তাদের মাইন্ডসেট অলরেডি ঢুকে গেছে যে তারা মারা যাচ্ছে। এখন সে তো নতুন আসছে, সে তো আর জানে না যে হলো। আচ্ছা ধরো ওরা এখন জানে না যে ওরা মারা যাচ্ছে, ওরা জানে যে আমার একটু সমস্যা, কিন্তু তুমি ট্রান্সপ্লান্ট না করলে ওরা মারাই যায়। অন্য ওয়ে তো থাকে, অন্য কারো অন্য হয়ে নাই, কিভাবে হয়ে থাকবে বলো? মারাই যাবে, ওটা অন্য জানে কেউ ডোনেট করতে পারে যা পাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, এমার্জেন্সি ট্রান্সপ্লান্ট। না, একজন সুস্থ সবল মানুষকে মারে। মানুষ। দেখো এই যে এতগুলো কেস আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা কেস কিন্তু বেসিক্যালি মোরালেস সেম। ওই ট্রেন ট্রলি প্রবলেম মানুষ মারতেছে, আমি আমার হাসপাতালে আমার চেম্বারে রোগী আসছে, ওইখানে আমি 5 জনের মারবো না 1 জনের মারবো। জাস্ট যখন আমার অ্যাকশনটা বাইরে যাইতেছে, যখন আমার একটু বেশি কাজ করা লাগবে, যখন আমার নিজের অ্যাক্টিভ হওয়া লাগবে, তখন আমি কাজগুলোতে ডিনায়াল দেখাইতেছি। যখন আমার পার্সোনাল ইন্টারেস্ট এখানে জড়িত থাকতেছে, তখন আমি এই জিনিসগুলোতে ডিনায়াল দেখাইতেছি যে ভাই আমি এত বড় কাজ করতে পারবো না, এখানে 5 জন মানুষ মরে যাবে। কিন্তু 5 জন আর 1 জন ছিল, যদি 100 জন আর 1 জন থাকতো, যদি 1000 জন আর 1 জন থাকতো। এবার প্রথম থেকে যে ওই ছেলেটা তুমি ডিনাই করতেছো, তুমি বলতেছো যে 5 জন মানুষ কেন মারবে, কি বেসিসে তারা বলো তো, কি লজিক? ভাই আমার ফার্স্ট লজিক হচ্ছে এরকম যে আমি যেটা চিন্তা করছি যে একটা ট্রেন তো নর্মালি একটা রুট দিয়ে যায়, আর পার্সোনাল রুট একটা রুট থাকে। এখন ওই 5 জন মানুষ তো সে জানে যে এখানে ট্রেন আসা উচিত ছিল। মেইনলি আমার পার্সপেক্টিভে ওই 5 জন মানুষ এখান থেকে মারা যায়। কেউ জানে না ট্রেন আসা উচিত ছিল। সেদিক থেকেও ট্রেন তো নর্মালি যা ধরে যেতে, মানে আমি যেটা মনে করি অলওয়েজ নিয়ম ফলো করা উচিত। তো নিয়ম যেটা ছিল ট্রেন যে রুটে যাওয়ার কথা সেই রুটে যাওয়া উচিত, সেখানে 5 জন থাকুক, 1 জন থাকুক, 1000 জন থাকুক, বা কেউ না থাকুক। তো আমি আমার নিয়ম ফলো করে যেখানে যাওয়া উচিত সেখানে যাওয়ার কথা মনে করি। যেমন 1 জন থাকলেও আমি 1 জনের উপরে মারতাম, 5 জন থাকলেও 5 জনের উপরে মারতাম। ওই 1 জন যদি তোমার ইয়ে, আচ্ছা ভাই নিয়ম তো নিয়ম। আচ্ছা ওই 5 জনের মধ্যে যদি তোমার কোনো ইয়ে থাকতো, সমস্যা নেই। আপনজন থাকতো, গার্লফ্রেন্ড থাকতো, তাও ভাই নিয়ম রুলস। নিজের গার্লফ্রেন্ডের বাইরে থাকতো, আর তো মানে ফেলতে আর একটা যদি বাবা মা থাকতো,
তাও ভাই রুলসই ভাই, নিয়ম তো ওখানেই যাওয়া উচিত। ওখানে কমান্ডো স্টাইলে ইয়া করছে আচ্ছা। কমান্ডো এখন আমরা আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তোমরা যখন প্রিন্সিপাল আর্গুমেন্টকে প্রতিষ্ঠা করবা, প্রিন্সিপাল আর্গুমেন্টটা অনেক বেশি এমফাসাইজ করবা যে রুল ইজ রুল, তখন আলটিমেটলি তোমার অপর পক্ষের সিনারিওটা কি, আদার কোন কোন ধরনের অল্টারনেটিভ আছে, এই অল্টারনেটিভগুলো তোমরা বিবেচনাই করবে। এখন ডিওন্টোলজি আমাদের কি বলে? ডিওন্টোলজি আমাদের বলে উই ফলো দ্য প্রিন্সিপালস নো ম্যাটার হোয়াট। দিস ইজ বেসিক্যালি ডিওন্টোলজি। ইউটিলিটারিয়ানিজম কি বলে? ইউটিলিটারিয়ানিজম বলে যে আমার যদি সুযোগ থাকে দেন আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু অ্যাটেইন দ্য গ্রেটার গুড। এখানে গ্রেটার গুড কি? গ্রেটার গুড হচ্ছে এইটাই যে আমি যদি ওই প্রথম ইনিশিয়াল ট্রলি প্রবলেমে যদি আসি, সেক্ষেত্রে আমি যদি একটা মানুষকে মাইরা 5টা জীবন বাঁচাতে পারি, সেক্ষেত্রে আমার গ্রেটার গুডটা ইনশিওর হবে। অর্থাৎ আমি একটা মানুষকে মারবো, 5টা মানুষকে বাঁচাই দিব। বাট যখন আপনি এই লেস নিয়ে চিন্তা করবেন যে ভাই ওদের ফেটে লেখা ছিল মৃত্যু, ওই লাইনে ট্রেন যাচ্ছে, আপনি শিফট করতে পারেন না, তখন আপনি ওখানে 5 জন আছে না 100 জন আছে না 1000 জন আছে, সেটা আপনার কাছে মুখ্য বিষয়। এবং এমনও হইতে পারে যে একজন হচ্ছে দিনমজুর, ওরা তো জীবনে কেউ নাই, ওটা 100 জনের মধ্যে অনেক ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ আছে। তাও স্টিল আপনি যখন প্রিন্সিপাল আর্গুমেন্টকে ফলো করবেন, আপনি 100 জনের উপর দিয়ে ট্রেন থাকবেন, যত এখানে গুরুত্বপূর্ণ মানুষ থাকে। তো এইটা হচ্ছে বেসিক্যালি ডিওন্টোলজি আর ইউটিলিটারিয়ানিজম। এই জিনিসগুলো বোঝার জন্য আপনাদের অনেকগুলো ডিবেট করা লাগবে। এখন ইনস্ট্যান্ট আমি যখন আপনাদের থিওরি ব্যাখ্যা করতেছি, এই থিওরি ব্যাখ্যা করার মাধ্যমে হয়তো আমি এইভাবে অ্যালাইনমেন্ট আপনাদের দেখাইতে পারবো না যে দেখেন এই ডিবেটে এইরকম একটা মোশন, এই মোশনে হচ্ছে এই ধরনের আর্গুমেন্ট আসতে পারে, এই আর্গুমেন্টটা হচ্ছে মানে হচ্ছে তোমার ডিওন্টোলজির সাথে অনেক বেশি আলাদা, এই আর্গুমেন্ট হচ্ছে ইউটিলিটারিয়ানিজমের সাথে। এই জিনিসগুলো তোমাদের ডিবেট করতে করতে বুঝতে হবে। যখন আরো বেশি অ্যাডভান্স হবা, তখন দেখবা যে আমি সেই যে ইনিশিয়ালি প্রিন্সিপাল আর্গুমেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম, প্রিন্সিপাল আর্গুমেন্ট থেকে ডিওন্টোলজি থেকে ডাইভার্টেড হতে হবে। আর যখন আমরা ইনকনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট দিয়ে আলোচনা করতেছিলাম, সেটার হায়ার ব্রাঞ্চ অর্থাৎ তোমার হচ্ছে ইউটিলিটারিয়ানিজমের থেকে বা যোগবাদিতা থেকে তোমাদের হচ্ছে ডাইভার্টেড হতে হবে। হ্যাঁ, ট্রলি প্রবলেম, ফ্র্যাগমেন্ট ভ্যারিয়েন্ট, তারপর হচ্ছে হসপিটাল ভিজিটিং সিট অ্যান্ড অর্গান ট্রান্সপ্লান্টেশন ভ্যারিয়েন্ট, এরপরে হচ্ছে ট্র্যাজেডি অফ বিগ নলেজ। এটা আমি চ্যানেলটা জানি না কাহিনীটাকে। বেসিক্যালি এখানে যে ইয়েটা ছিল সেটা হচ্ছে এখানে যে আরেকটা মডার্ন ঘটনা, সেটা হচ্ছে দেখেন এই যে 1884 সালে হয়েছিল কি, কয়েকটা নাবিক হচ্ছে ভয়েজে আছে, জাহাজ নিয়ে কোথাও যাচ্ছে, হঠাৎ করে হচ্ছে জাহাজটা ক্র্যাশ করছে, এখন হচ্ছে জাহাজটা ডুবে যাবে। হ্যাঁ, জাহাজটা ডুবে যাবে, ওইখানে হচ্ছে তারা হচ্ছে খাবার টাবার মানে ডুবে যাবে আর কি, নষ্ট হয়ে গেছে। তারা জানে যে তারা মারা যাবে, খাবার টাবারের স্বল্পতা, জল বেশি নাই। তারা হচ্ছে 8 দিন পর একটা কচ্ছপ মেরে খেত। পরবর্তীতে দেখলো যে কচ্ছপ মেরে ওদের আলটিমেটলি লাভ হচ্ছে না, ওইখানে হচ্ছে তাদের আরো বেশি খাবার প্রয়োজন। এখন ওইখানে 4 জন মানুষ ছিল টোটাল। 4 জন মানুষের মধ্যে আমার লাগবে খাইতে পারবো না। 4 জন মানুষের মধ্যে যদি তারা একজন মানুষকে মাইরা খাইতে পারে, অর্থাৎ তারা যদি ক্যানিবাল হয়, এবং এটা রিয়েল লাইফ স্টোরি, এটা কোনো হাইপোথেটিক্যাল স্টোরি না, যদি তারা একজন মানুষকে মারতে পারে, সেক্ষেত্রে একটা মানুষের শরীর থেকে যে মাংস বের হবে, ওই মাংসটুকু গ্র্যাব করে বা ওই মাংসটুকু খায়, অর্থাৎ বাকি 3 জন বাঁচতে পারে। এমন অবস্থায় আপনি থাকলে, আপনি ওই রকম জীবন মরণ সিচুয়েশনে পড়ছেন, আপনি কি এই জিনিসের সাথে একমত হইতেন কিনা যে ভাই আমরা 4 জন আছি, একজনকে মারি মানে অন্তত 3 জন বাঁচি? একমত হইতেন না ভাই। কে কে একমত হইতেন বলেন তো? ধরেন যে একজন উইক মেম্বার আছে, যেখানে যাচ্ছিল আর কি, ওই আলটিমেটলি উইক মেম্বারে ওরা মাইরা খাইছে। ওই হচ্ছে ওর মানে অবস্থা খুব খারাপ ছিল, আত্মীয় স্বজন নাই, ওর বাচ্চা থেকে খুব বেশি একটা ইম্প্যাক্ট করবে না সমাজে আপাত দৃষ্টিতে। তো সে এমনি তো মারাই যাবে, তুমি চাইলে তাহলে মাইরা খাইতে পারো। তুমি তাহলে মারবা কি মারবা? কে কে মারবা বলো তো? জীবন মরণ প্রশ্ন। আর কেউ মারবে না? হোয়াই নট? এটা কি আসলে রিয়েল স্টোরি? রিয়েল লাইফ স্টোরি, রিয়েল লাইফ স্টোরি, 1883। এখানে তো কোনটা গুড আর কোনটা বেটার, এটাই তো সমস্যা। সব ইনোসেন্ট মানুষ ভাই, এগুলো সবাই ইনোসেন্ট মানুষ, তুমি ইনোসেন্ট, সব ইনোসেন্ট। মারা যাচ্ছে কিন্তু তোমার ইউর লাইফ ডিপেন্ডিং অন ইট, তারা যদি না মারে, তুমি কি এই সুযোগটা নিবা নাকি নিবা না? নিবা না? যদি এমন হয় যে সবাই মিলে লটারি সিস্টেমে অ্যাগ্রি করবো যে আসলে আমরা একটা লটারি করি, সেখানে লটারিতে যার নাম উঠবে তারই আমরা, তাও না, কেন না বলো, কেন না? একসাথে মরবো দরকার হয়, বাট
একজনকে মেরে সেটা হলো খুনের দায় ভার সমান থেকে সবাই একসাথে মরে বেটার। কিন্তু অ্যাটলিস্ট 3টা মানুষের জীবন বাঁচতেছে। সবাই তো এই মাইন্ডসেট নিয়ে আসছে যে একটা তো কিছু একটা হবে, ভাই সবাই একসাথে মরবো না হলে না, সবাই মাইন্ডসেট নিয়ে কেন আসবে? এখানে তোমরা যারা আছো সবাই এখানে যদি এখন কোনো প্রকার ভুল কম্পোর্টন করে, তোমরা কি এই মাইন্ডসেট নিয়ে থাকবা যে মনে সবাই আছে তোমরা? না ভাই। তাইলে অনেক ভাবার বিষয় আছে। হ্যাঁ, আলটিমেটলি কিন্তু ওরা ওই মানুষটাকে মারছিল, মাইরে করে খাইছিল, খাওয়ার 3 দিন পরে ওরা উঠা দিচ্ছে, একটা জীবন বিনিময়ে 3টা জীবন রক্ষা পেয়েছে। বাট আলটিমেটলি ওদের হচ্ছে শাস্তি হয়েছে, যা প্রথমে মৃত্যুদণ্ড হয়েছিল, পরবর্তীতে অনেক বেশি সমালোচনার ফলে তাদের হচ্ছে দেওয়া হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে। বাট আলটিমেটলি 3টা জীবন রক্ষা পেয়েছে। হ্যাঁ, একজন মানুষ নয়। এখানে হচ্ছে গ্রেটার গুড ইনশিওর হয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে ইউটিলাইজেবল। কিছু বলার আছে? ভাই এটা তো ভাই এথিক্যালি রং না এটা। সেটাই, কিন্তু তো মারো দেখবে হ্যাঁ, ভাই সবচেয়ে ভালো হতো ওরা যে বাইচা পেয়েছে এবং কি মৃত্যুদণ্ড দেওয়া আছে, মৃত্যুদণ্ড কার্য করেছে, আর বেশি ভালো হতো। কার্যকর হয়নি, মৃত্যুদণ্ড সমস্যা। স্টিল 3টা মানুষ বাঁচতেছে। মানে সবাইকে কিন্তু ভাই আমরা- করতে হবে, আগে হোক পরে হোক। হ্যাঁ, কিন্তু ওই মুহূর্তে তো না। কিন্তু ভাই এটা তো ঠিক না। আমি একজনকে আমার মেরে ফেলবো আমার নিজে বাঁচার জন্য, এথিক্যালি ঠিক যদি লটারি করে নেন, যদি তাও ভাই। যদি মানুষের কনসেন্ট থাকে যে ভাই আমার জীবনে খুব বেশি করার কিছু নাই, তবুও কনসেন্ট দিচ্ছি আমার মানে, তাও না। তাও না ভাই, কেমনে কেন একজন মানুষ- আমি 4 জন মিলে একটা অভিযানে বেরোয়েছি, আমি ওকে মেরে আমি নিজে বাঁচবো কেন? দরকার 4 জন মরে যাবো, শেষ। আপনারা ভাবতেন এই জিনিসগুলো নিয়ে। আচ্ছা, আসলে আজকে আমি কোনো ডিবেটে নেই, এই জিনিসগুলো একদিনে হচ্ছে সুরাহা করা সম্ভব না। বাট এখানে একটা জিনিস আছে যেটা ফেমাস রেসপন্স, সেটা হচ্ছে যে কনসেন্ট ছিল কি ছিল না। এবং অনেক ডিবেটে দেখবেন, এখন বুঝবেন না, ডিবেটে যাওয়ার পরে দেখবেন কনসেন্ট কোনো একটা মোশনে যদি কন্ট্রাক্ট জিনিসটা অনেক বেশি হাইলাইটেড হয়, যে ভাই এখানে যা আছে এই জিনিসটা হচ্ছে একটা কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টের সাথে অনেক বেশি যদি ইমোশন এনগেজ থাকে, আলটিমেটলি ওই কন্ট্রাক্টের ভ্যালিডিটি কতটুকু সেটা দেখার জন্য আমরা আরেকটা কেসে আসি। সেটা হচ্ছে একটা সারোগেসি কেস। সারোগেসি কেস হচ্ছে তোমার, সারোগেসি মানে তো তোমরা বোঝো বেসিক্যালি, তাই না? যে কোনো দম্পতির যদি হচ্ছে পিতামাতা হওয়ার সামর্থ্য না থাকে বায়োলজিক্যালি, সেক্ষেত্রে তারা হচ্ছে একটা অন্য একজন মাদারের কাছ থেকে গর্ভ ভাড়া করে, যে আপনি 9 মাস আমাদের বাচ্চাটা লালন পালন করে, 9 মাস পরে বাচ্চা যখন আপনি দিবেন সেই বাচ্চাটা আমার কাছে নিয়ে যাবেন। তো এই কন্ট্রাক্টের বেসিসেই একটা সারোগেট মাদার হায়ার করছিল একটা দম্পতি, করার পরে তাদের এই কন্ট্রাক্ট হয়েছে যে ভাই 9 মাস পরে আমি হচ্ছে বাচ্চাটা আপনাদের দিই। কিন্তু 9 মাস পরে দেখা গেছে ওই সারোগেট মাদারটা ওই বাচ্চাটাকে দিতে পারতেছে না। 9 মাস তাকে ধারণ করার ফলে একটা আলাদা রক্ত মাংস সমৃদ্ধ একটা মানুষের সাথে সে 9টা মাস থাকতেছে, শরীরের নিজের বাচ্চা হিসেবে বলতেছে। এখন বলতেছে ভাই আমি এটা দিচ্ছি। এখন সারোগেট মানে আসল বায়োলজিক্যাল ফাদার মাদার অনেক রাইট করেছে, তারা হচ্ছে কোর্টে মামলা করছে যে এখানে তো কন্ট্রাক্ট ভায়োলেটেড হচ্ছে। যদি কেউ বলতেছে ভাই আমি দিতেই পারবো না, আমি মারা যাবো বাচ্চাটা, এটা আমার নিজের বাচ্চা। আপনি যদি বিচারক হইতেন, আপনি কি রায় দিতেন? বাচ্চাটাকে কার কাছে দিতেন? বায়োলজিক্যাল ফাদার মারা গেছে। মার কাছে কেউ দিতেন না। মায়ের কাছে কেউ দিতেন না। কোর্ট এটারে ওভাররুল করছে যে এই কন্ট্রাক্ট যেটা, এই কন্ট্রাক্টটা কোনো ভ্যালিডেটেড কোনো ভ্যালিড কন্ট্রাক্ট, ফলে এই কন্ট্রাক্টের কোনো ভ্যালিডেশন। কারণ যখন চুক্তিটা করা হয়েছিল তখন শুধু এইটুকু উল্লেখ করা হয়েছে যে আপনি হচ্ছে আমার বাচ্চা ধারণ করবেন এবং 9 মাস পরে বাচ্চাটা আমাদের দিবেন। বাট ওই 9 মাস পরে আপনি প্রত্যেকটা জিনিস পূর্ণ হয় না, হিউম্যান ইমোশন কখনো পূর্ণ হয় না। 9 মাস পরে আপনার মধ্যে কী ধরনের ইমোশনগুলো গ্রো করবে, আপনি কোন ধরনের মানে হচ্ছে মেন্টাল ফেজের মধ্যে দিয়ে যাবেন, তার সাথে আপনার কী ধরনের কানেকশন তৈরি হবে, ওইটা কখনো চুক্তিপত্রে প্রথমে লেখা ছিল। অর্থাৎ অপর পক্ষ থেকে ওই জিনিসটা হাইড করা হয়েছে, সারোগেট মাদার থেকে ওইটা হাইড করা হয়েছে যে আপনার মধ্যে আসলে কী ধরনের ইমোশনগুলো। এই কারণে এই চুক্তিটা কোনো পরিপূর্ণ চুক্তি না। অর্থাৎ যখন কোনো হিউম্যান ইমোশন কোনো চুক্তিতে জড়িত থাকে, ওই চুক্তির ভ্যালিডেশন দেওয়া খুব বেশি কষ্টের বিষয়। এই কারণে যখন বলে যে অমকে আমারে বলছিল যে সারা জীবন আমার সাথে থাকবে, বাট চলে গেল, চুক্তি ভঙ্গ করছে, তারও রাইট বলা আর কি একটু কষ্ট সাপেক্ষ হয়ে যায়, কারণ হিউম্যান ইমোশন তো। এখানে আমি যদি কাস্টডি ইয়েই পাইছি, কাস্টডি হচ্ছে বায়োলজিক্যাল ফাদার মাদারই পাইছিল এই লেন্স থেকে যে ওই বাচ্চার দেখভাল করার জন্য যতটুকু আর্থিক স্টেবিলিটি দরকার সেটা সারোগেট মাদারের নেই। বাট কোর্ট এই ধরনের মানে এই চুক্তিটাকে হচ্ছে তোমার ইয়ে করছে, ইনভ্যালিডেটেড ঘোষণা করছে এবং নিউ জার্সিতে পরবর্তীতে এই ধরনের সার্ভিস ক্যাম্পেন করছে। এটা একটা হাই হচ্ছে বড় চেঞ্জ। তো তোমরা ডিবেটে দেখবা যে এই ধরনের প্রিন্সিপাল আর হচ্ছে কনসিকুয়েন্স
এই ডিলেমা সবসময় বেশি চলতেই থাকে, তোমার ডিওন্টোলজি ভার্সেস ইউটিলিটেরিয়ানিজম, এই জিনিসের দ্বিধাদ্বন্দ্ব, এই জিনিসের ঝগড়া মারামারি, এই জিনিস সবসময় চলতেই থাকে। ইউ ক্যান নট ওভারকাম ইট। এটা ওভারকাম করার জন্য তোমার অনেক বড় দার্শনিক হবে, হ্যাঁ আলটিমেটলি সলিউশনটা কোনটা একেবারে রিজিড ঠিক এটার জন্য তোমার অনেক বেশি দার্শনিক হবে। বাট ডিবেটে যখন তুমি থাকবা তোমার এইটা ইনশিওর করা লাগবে যে তোমার লজিকের মাধ্যমে তুমি যেন বুঝাইতে পারো যে তোমার সাইডটা বেশি বড় আউটপুট হবে, হ্যাঁ যেটা ইম্প্যাক্টিং, অর্থাৎ তোমার সাইডে তুমি যে আর্গুমেন্টগুলো দিচ্ছ বা তোমার যে কেসটা এইটা বেটার সলিউশন রিচ করতে পারতেছে, এইটা বেশি প্রিন্সিপালি জাস্টিফাইড, অথবা এইটা গ্রেটার গুড ইনশিওর করতে পারতেছে। অর্থাৎ আপনি যেটা বললেন একটু আগে স্টেক হোল্ডার, বেশি স্টেক হোল্ডারকে খুশি করতে হবে। অর্থাৎ এই যে থিওরিগুলো তোমাদের আজকে বুঝালাম, আর্গুমেন্টেশনের ওয়ার্কশপ তোমরা অলরেডি করছো, এআরই মেথড তোমরা জানো মনে হয়, তাই না? আমরা পরবর্তীতে আলোচনা বেশি কথা বলবো। সো এআরই মেথডটা যখন তোমরা প্রতিষ্ঠা করবা তখন এই ধরনের সিনারিওগুলো যখন আসবে তখন দেখবা যে আজকের যে সেশনটা হলো এটা আমি আশা করি তোমার মানে মোরাল ডিলেমা বা হচ্ছে এই ধরনের এই জিনিসগুলো উত্তরে ওঠার ক্ষেত্রে অ্যাটলিস্ট তোমাকে ভাবানোর ক্ষেত্রে বা কি ধরনের আর্গুমেন্ট দিলে অ্যাটলিস্ট বিতর্ক থেকে তুমি বাইরে আসতে পারবে, অ্যাটলিস্ট বিচার করে খাওয়াইতে পারবা, সেই জিনিসগুলোতে আশা করি খেলতে। এই জিনিসগুলো নিয়ে আরো বেশি ইয়ে করবা, ট্রাভার্স করবা, অনেক বেশি অ্যানালাইসিস করবা। এখন সাজেশনস অন ট্যাকলিং আর্গুমেন্টস, আমি বেশি সময় নেব। দেখো প্রিন্সিপাল আর্গুমেন্টকে ট্যাকল করার জন্য তোমার প্রিন্সিপাল আর্গুমেন্ট ইউজ করাই ভালো। আমি পরবর্তীতে একটা পিডিএফ আসবে এখান থেকে, যেমন ধরো আচ্ছা আমি পড়ে আসছি, যারা একটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টকে তোমার ট্যাকল করার জন্য তুমি হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট ইউজ করবে। আর কিছু আর্গুমেন্ট হচ্ছে যেটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট থেকে ব্যাকল্যাশ আর্গুমেন্টের রূপান্তরিত হয়। ব্যাকল্যাশ আর্গুমেন্টে একেবারে প্রথমে ট্যাকল করার জন্য বা হ্যামার করার জন্য তোমার প্রিন্সিপাল আর্গুমেন্ট অনেক বেশি ইফেক্টিভ। যেমন ধরো আমাদের একটা সমাজ আছে, যে সমাজে নারী শিক্ষা নাই, ওই সমাজের মানুষরা অনেক বেশি ব্যাগ, তারা নারী স্বাধীনতায় বিশ্বাসী না, নারী শিক্ষায় বিশ্বাসী না। তারা বিশ্বাস করে যে মেয়েরা পড়াশোনা করে কি করবে। 1000 জন মানুষ আছে, 1000 জন মানুষের মধ্যে বা 10,000 জন মানুষ হঠাৎ করে একটা মেয়ে জন্মগ্রহণ করলো, সে হচ্ছে নিজের শিক্ষা নিয়ে অনেক বেশি এনথুসিয়াস্টিক। সে বলে যে না ভাই আমি সমাজের রীতিনীতি পাল্টাই দিব, আমি হচ্ছে পড়াশোনা করব। এখন বাকিরা রেজিস্ট করতেছে। এখন ধরো তোমার কাছে সুযোগ আছে, তুমি ধরো অর্থনীতি, তুমি চাইবে গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করে বা অ্যাটলিস্ট একটা তোমার হচ্ছে ল এনফোর্স করতে পারো বা একটা নিয়ম দিতে পারো যে নিয়মের মাধ্যমে ওই মেয়েটা অ্যাটলিস্ট পড়াশোনা করার সুযোগ পাবে। হ্যাঁ, এই কাজ যদি তুমি করো কি ধরনের ইফেক্ট করবে? ইফেক্ট করবে হচ্ছে যে সমাজে একটা কেওয়াস সৃষ্টি হবে, সবাই দাঙ্গা হাঙ্গামা শুরু করবে, এবং আলটিমেটলি যে গ্রেটার হ্যাপিনেসের কথা আমরা বলি, হ্যাপিনেস ম্যাক্সিমাইজেশনের কথাটা আমরা বলি, ওটা কিন্তু খাটতেছে না, সবাই বিক্ষোভ করতেছে, কেউ খুশি নেই। এমন অবস্থায় তুমি কি করবা? ওই একজন মানুষের পড়াশোনার জন্য একেবারে নতুন করে রুল ইমপ্লিমেন্ট করবা, সমাজের কেওয়াস সৃষ্টি করবা? না ভাই, করবা না ভাই, করবা? কে করবা বলো তো? আমার কথা কি বুঝতে পারছো? তুই কি নারী শিক্ষার জন্য কোনো স্কুল প্রতিষ্ঠা করবি? হ্যাঁ কিনা? কি তো হ্যাঁ, ও করবে ভাই। ও তো নিজেও একটা মেয়ে, করবা না? হ্যাঁ না, আর যে মানুষের ভাই গ্রামে পড়াশোনা করার অধিকার নেই, সে অন্য কোথায় পড়াশোনা হবে না। ধরো বেড়ে ও এখনো কনফিউজ, তুমি নিজেও একটা মেয়ে। হোয়াট ইফ অন্য মেয়েগুলো পড়তে চায় বা ওর মতো সাহসী না? হ্যাঁ হইতে পারে, হতে তো পারে। যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তো অন্য মেয়েরাও তো এতে বেনিফিট পাবে। হ্যাঁ সেটা হইতেই পারে, যে এখন কেমন- কেউ জানে না যে আগে অন্য লোক করতে চায়। তো করবো। আচ্ছা, হ্যাঁ, করা উচিত না, কারণ সমাজে শুরু শুরু আমি বিশৃঙ্খলা কেন সৃষ্টি ভাই, করবো? হয়তো যে ক্যাওসটা সৃষ্টি হবে ওটাতে একটা হ্যাঁ, সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। না, এরকম হতে পারে যে কাইন্ডটা শুধু আমরা নারী শিক্ষা দেখে আমাদের কাছে ব্যাপারটা এখন এরকম মনে হচ্ছে। যদি এটা অন্য কোনো একটা নিয়ম হইতো যে এখন কোনো নিয়ম এখানে এস্টাবলিশ করি, সেটা এখন সমাজে অনেক ধরনের কেয়ার সৃষ্টি করবে, হয়তো সেটা 50 বছর পর ঠিক হয়ে যেতে পারে, কিন্তু বর্তমানে যে দাঙ্গা হবে তবে অনেকে খুন হইতে পারে, অনেকের মধ্যে মনোমালিন্য হইতে পারে, অনেকের মধ্যে সমস্যা ক্রিয়েট হইতে পারে। হ্যাঁ, তো তুমি সেই বলতেছো যে আমি গ্রেটার হ্যাপিনেস এনশিওর করবো, সো আমি সমাজের স্টেবল হ্যাঁ, কিন্তু ওই মেয়েটা তো বড় হয়ে এসছে বেশি ইম্প্যাক্ট করতে পারে সোসাইটিতে। নাও পারতো, পারবে, ওই নাও পারতো, লংয়ের কনসিকুয়েন্স সেই জায়গাতে একদম সব ক্ষেত্রে যে গ্রেটার হ্যাপিনেসটা হলো যুক্তিযুক্ত হবে এটার তো কোনো মানে নেই। Greater happiness জিনিস- আই এগ্রি উইথ হার। এই ধরনের আর্গুমেন্টগুলো যেখানে তুমি কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টকে অনেক ডিপ লেয়ারে নিয়ে গিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে জিনিসটা একেবারে ব্যাকল্যাশ তৈরি করবে। এখন ওইগুলোকে বলা হচ্ছে ব্যাকল্যাশ আর্গুমেন্ট। আমি একটু শেষ করি। এই ব্যাকল্যাশ আর্গুমেন্টকে ট্যাকেল করার জন্য তোমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তোমার দেখাইতে হবে যে ভাই আমি একজনের রাইট এনশিওর করার জন্য 1 কোটি জনের বিরুদ্ধে চাইতে পারি, নো ম্যাটার হোয়াট কনসিকুয়েন্সেস ইট লেভস। তোমার কাছে আমি আসতেছি,
আচ্ছা ওই যে রবীন্দ্রনাথের একটা কথা আছে, যদি তোর কাকসুমি কেউ না আসে তো তাকে চলে। তার লজিকটা, তার দৃষ্টিকোণ থেকে যদি ওই জিনিসটা জাস্টিফাইড হয়, যদি সেটা হিউম্যান রাইটসের মধ্যে পড়ে, দেন আমার প্রিন্সিপালের জায়গা থেকে আই উইল ফাইট মাই বেস্ট টু এনশিওর হার রাইট, হার এডুকেশনাল রাইট। এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্টের জায়গা থেকে আসে। অর্থাৎ যখন তুমি প্রিন্সিপাল আর্গুমেন্টকে অনেক বেশি স্ট্রংলি এস্টাবলিশ করতেছো কোনো একটা ডিবেটে, তখন ওই যে সেই কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টই হোক বা ব্যাখ্যার আর্গুমেন্টই হোক, সেটা আলটিমেটলি খুব বেশি রাখতে পারবে। তোমার কি হচ্ছে? আচ্ছা ভাই, এখন দেখেন, চিন্তা করেন, মনে করেন বাংলাদেশে আপনি বাংলাদেশ তো ইসলামী রাষ্ট্র, তাই না? এখন আমি যদি বলি যে আমরা এখন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ঘোষণা করলাম, ধরেন বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ধরলাম ওকে, সংবিধানে ধরলাম, মানে দেওয়া আছে ইসলামী রাষ্ট্র, মানে আমি একজন রাষ্ট্রপতি হিসেবে বললাম যে বাংলাদেশকে এখন আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করলাম। এখন এরকম হইতে পারে যে এটা কারণ কি সমস্যা হতে পারে, এখন অনেক ধরনের ঝামেলা ক্রিয়েট হবে, একদল বলবে যে না আমরা চাই না, আগে চাই ছিল এটাই ভালো। তো এখন আমার তো এটা চেঞ্জ হওয়ার কোনো দরকার নাই। হইতে পারে এটা নারী শিক্ষার জন্য তখন কিন্তু এটা ছিল না যে নারীদের শিক্ষা দেওয়া উচিত কি উচিত না। এখন আমি যদি এটা হ্যাঁ বলে দিই, তখন যে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আবার এরকম হইতে পারে যে নারীকে আমি শিক্ষার জন্য পাঠাতেছি, সে নারী বড় হয়ে তার শিক্ষা অর্জন করে আমাদের জন্য ক্ষতি আনতে পারে, হইতেই পারে। তো এরকম একটা দোটানার পরে তো আমার কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। এবং আরেকটা ভাবে দেখতে পারেন যে এখন আমি যদি বলি যে বাংলাদেশে এখন আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করবো, ওকে ধরি মনে করি ওটা তো নিয়মিত নিয়ম। এখন এই জিনিসটা হয়তো আমাদের 50 বা 60 বছর পর একটা বেনিফিট দিবে, এখন দিতেও পারে নাও দিতে পারে। তো সেই জায়গাতে আমরা তো এখন বর্তমানকে আর নিজের দেশের ঝামেলা ক্রিয়েট করে তো আমরা একটা নতুন করে আমরা একটা নিয়ম এস্টাবলিশ করতে পারি না। সেই জায়গা থেকে আমি কখনোই একটা নারী শিক্ষাকে আমি সেই আমলে কখনো আমি আসলে ইমপ্লিমেন্ট দিব না। তুমি নাম নিতে আসলে আর্গুমেন্টে আজকে নারী শিক্ষা এই পর্যায়ে থাকতো না, এটা সত্যি। এর তো ভাই এখন হচ্ছে, তখন তো আমরা জানি না। একজন বিচারক হিসেবে আজকে 100 বছর পর 70 বছর কেউ তো আমি জানি না। তো তখন ওই রিস্কটা মানুষ নিচের জন্যই তো সমাজে করতে আসছে। ভাই এরকম হতে পারে অনেক রিস্ক আসে আমাদের সমাজের জন্য, ক্ষতিগ্রস্ত হয়। তাহলে রিস্ক ফ্যাক্টর তো থাকেই। সেই জায়গাতে আমি তো সেই ক্ষতি যায় কেন যাবো? এখন তাই যদি তুমি যে পড়াশোনা করতেছো, এত কষ্ট করছো, তুমি তো চান্স নাও পাইতে পারবে। তাছাড়া তুমি ব্যবসা করলে না, তুমি কেন এত কষ্ট করে এখানে? ব্যবসাও তো লস হবে। ব্যবসা লস হতে পারে। লাইফে কিছু করে না। মানে সবসময় তো পজিটিভ দিকটা ধরে সব জিনিসের কিছু মানে রিস্ক থাকে, কিছু বেনিফিটের জায়গা থাকে। এখন তোমার ওই জিনিসটা দেখতে হবে, কোন জিনিসটা। ঠিক আছে, আমি আপনার সাথে এগ্রি, কিন্তু একজন বিচারক হিসেবে আমি কি কখনো চাবো যে আমার দেশের মধ্যে ঝামেলাটা শুরু হোক? বা আচ্ছা, জুলাই আন্দোলনের সময় তো এমন হতে পারতো যে শেখ হাসিনা থেকে গেল, আমরা সবাই হলো আয়না করে আমারই সবার আগে নিত, আমার 5 বার কল দিচ্ছে বিজেপি থেকে, তাইলে বিজেপি তারপরে তো আমি আন্দোলন করছি। আমার বিজেপি থেকে 5 বার কল দিচ্ছে, বলছে আপনার নাম কি রিভু? আমি বলছি যে আপনি আন্দোলনে গেছিলেন? আমি বলছি যে না, আমি আন্দোলনে যাইনি। বলতে আছে কি না ভাই, আমার ফ্রেন্ডের বাসায় গেছে, ফ্রেন্ডের বাসায় গিয়ে ওর একবার সার্চ দিয়ে আসছে, আমি ভয় আর কিছু বলিনি। আচ্ছা যাই, আমি যেটা বললাম সেটাই। ওই যে দেখো, ওই যে দ্য কোড অফ এ ডিবেটার, খুব ফেমাস একটা বই। একজন বিতার্কিক শুধু স্টেজে থাকার বাইরেও তার কিছু দায় দায়িত্ব থাকে। সেটার বেসিসে আলবার্ট স্নাইডার একটা কথা লিখছিলেন যে আই উইল বি অ্যান অ্যাডভোকেট ইন লাইফ, সাইডিং উইথ দোজ ইন নিড অ্যান্ড উইলিং টু স্পিক ট্রুথ টু পাওয়ার। অর্থাৎ ইউ হ্যাভ টু বি দ্য ভয়েস অফ দ্য ভয়েসলেস। হয়তো যার কথা বলার অধিকারটা নাই, সেইখানে তুমি তোমার ডিবেট, মানে তোমার যে একটা স্টেজ আছে বা একটা গ্রাউন্ড আছে বা তোমার যে প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালের সাথে যদি তুমি দেখো ওই প্রিন্সিপালটা অ্যালাইন করতেছে, সেই জিনিসটা অ্যাচিভ করা প্রয়োজন, এবং তোমার যদি ভয়েস রেজ করার গ্রাউন্ডটা থাকে, তোমার জন্য অবশ্যই এটা একটা বড় লায়াবিলিটি অ্যাজ এ ডিবেটার, সেই ভয়েসটা রেজ করা, তার জন্য ফাইট করা। সো এরকম ব্যাপার, মানে এই ধরনের সিনারিওতে আমরা নর্মাল মানুষজন, মানে অ্যাটলিস্ট যারা একটু মানে পদপশ্চাৎপদ না, তারা এই ধরনের সিদ্ধান্তই নেবে যে হচ্ছে ভাই আমি 100 জনের বিরুদ্ধে যাই, আমি হচ্ছে নারী শিক্ষাটা প্রচলন করবো। যদিও এটা লং রান, মানে কিছু সময়ের জন্য এটার জন্য বহু মানে কনসিকুয়েন্সেস ফেস করা লাগবে, এটা আলটিমেটলি তোমার প্রিন্সিপাল আর্গুমেন্টে যত বেশি স্ট্রং, তত হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টে এটা ট্যাকেল করা তত বেশি কঠিন হবে। আর প্রিন্সিপাল আর্গুমেন্টের সময় একটা জিনিস ইয়ে রাখবা, তোমার প্রিন্সিপাল তোমার নিজেরা ফাইন্ড করে নিতে হবে। যদি না থাকে, অন্য প্রিন্সিপাল কি সেটার উপর বেসিস করে নিজের প্রিন্সিপাল দাঁড় করায় না। শেষের কবিতার একটা বিখ্যাত উক্তি আমার খুব প্রিয়, সেটা হচ্ছে যে নায়িকা লাবণ্য, তিনি বলেছিলেন যে আপন রুচির জন্য আমি পরের রুচি সমর্থন ভিক্ষা করি। তোমার কাছে যে জিনিসটা প্রিন্সিপালি জাস্টিফাইড, ওই যে একটা কথা আছে না, আমার পথ দেখাবো আমার সত্য, কাজী নজরুল ইসলাম। সো ওই প্রিন্সিপালের জায়গা থেকে তোমার কাছে যেন কোনো একটা সিনারিওতে, কোনো একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তোমার প্রিন্সিপাল যেটা তোমাকে সাপোর্ট করতেছে, যেটা করার জন্য তোমার পুশ করতেছে, ওইটার দিকে যেন তুমি যাও।
স্ট্রং প্রিন্সিপালটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অ্যাজ হিউম্যান বিংস আমাদের নিজেদেরও এই লাইবিলিটিটা থাকে যে একটা স্ট্রং প্রিন্সিপাল যেটা বেসিস আমি পরবর্তীতে যে কোনো ধরনের সিনারিওতে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারি। হ্যাঁ, এটা ট্যাকলিং আর্গুমেন্টস গেল। আচ্ছা, লেয়ার্স অফ এআই টেকনিক যেটা, এটা আমরা অলরেডি তোমরা আগের সেশনে দেখে আসছো যে একটা আর্গুমেন্ট প্রতিষ্ঠা করার সময় যখন তোমরা একটা কোনো আর্গুমেন্ট দাও, সেই আর্গুমেন্ট হচ্ছে একটা অ্যাসারশন থাকে। এ আর এ মানে হচ্ছে অ্যাসারশন বিবৃতি, আর এ হচ্ছে রিজনিং বা কার্যকরণ, এবং ইতে হচ্ছে এক্সাম্পল। যেমন ধরো এখানে খুব ফেমাস একটা কোশ্চেন, এটা আমি খুব বেশি কথা বলবো না, আগের দিন এআই নিয়ে কথা বলা হয়েছে। এই সংসদ মোহাম্মদ আশরাফুলকে আর দলে দিবে। এটার পক্ষে দেখো প্রথম যে যুক্তি, সেই বিবৃতিটা কি, সজ্ঞানে ও সচেতনভাবে স্পট ফিক্সিং করা আশরাফুলকে আরেকবার জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে দেওয়া নৈতিকভাবে অগ্রসর। মানে যে মানুষ অলরেডি জাতীয় দলে ফিক্সিং করছে, মানুষের সাথে মানে ফিক্সিং করছে, তাহলে যদি আমি দলে নেই, এটা হচ্ছে প্রিন্সিপালি আনসার, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট। হ্যাঁ, এটার রিজনিং কি বা কার্যকরণ কি? কার্যকরণে দেখো লেখা আছে যে একজন খেলোয়াড় হিসেবে স্পট ফিক্সিং বা ম্যাপ ফিক্সিং এটা হচ্ছে জঘন্যতম অপরাধ। এই খেলা হচ্ছে আপনার খ্যাতি আইনে দিচ্ছে, আপনার অর্থনৈতিক সচ্ছলতা দিচ্ছে, দেশের মানুষের ভালোবাসা দিচ্ছে, এখন আপনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতেছেন। এই জিনিসটা হচ্ছে প্রিন্সিপালি অনেক বেশি আনজাস্টিফাইড, এখানে হচ্ছে আপনি জিনিসটা করতে পারেন। আমরা যখন শুধু বিবৃতি পর্যন্ত ডিবেটটা রেখে যাই, তখন আলটিমেটলি বিচারক বলে যে আমার কাছে এটা ওয়ান লাইন, আমার কাছে খুব বেশি ইম্প্যাক্ট রাখে না জিনিসটা, কারণ ওর পরবর্তীতে যে আমার একটা কার্যক্রম দেখানো দরকার, বিশাল জ্ঞাজানো দরকার, সেই জ্ঞাজানোটা আমি জ্ঞাজাই না। কারণ ডিবেট মানে অ্যাডজুডিকেটর যে বসে থাকে, তার তো দায়িত্ব না যে নিজে নিজে বুঝে না, ডিবেটার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তাকে বোঝানো। সো এই যে রিজনিংটা খুব বেশি ইম্পর্টেন্ট আগের সেশনে ছিল। এবং আরেকটা জিনিস হচ্ছে এক্সাম্পল, অর্থাৎ এখানে এক্সাম্পল দেওয়া নেই। এক্সাম্পল এমন হতে পারে যে ধরো হচ্ছে যে পাকিস্তানের মোহাম্মদ আলী, সে হচ্ছে ফিক্সিং করছে, তারা খেলতে পারে, এটা একটা এক্সাম্পল। এই যে একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট, এই প্রিন্সিপাল আর্গুমেন্টকে হ্যামার করার জন্য অপোজিশন থেকে আরেকটা প্রিন্সিপাল আর্গুমেন্ট দিয়েছে। ওরা বলছে যে যে মানুষ একবার হচ্ছে খেলার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তারা দলের একটা প্রিন্সিপালি আনজাস্টিফাইড। এই প্রিন্সিপাল আর্গুমেন্টকে আমরা কিভাবে ট্যাকেল করবো? অপোজিশন থেকে বলতেছে যে সে হ্যাঁ সে স্পট ফিক্সিং করছে, বাট এটার জন্য সে রিগ্রেট ফিল করছে, সে জাতির কাছে এটা স্বীকার করে ক্ষমা চাইছে, এবং এই মুহূর্তে তাকে একটা দ্বিতীয় সুযোগ দেওয়াটা হচ্ছে প্রিন্সিপাল জাস্টিফাইড। অর্থাৎ প্রিন্সিপাল ভার্সেস প্রিন্সিপালের ডিবেট হচ্ছে। আমার কথা কি বোঝা গেছে? একজন বলতেছে যে তারা খেলতে দেওয়াটা প্রিন্সিপালি আনজাস্টিফাইড, কারণ সে একটা খুব খারাপ কাজ করছে, আর একজন বলতেছে সেই খারাপ কাজটা করে সে অনুতাপ করছে, এই কারণে তাকে খেলতে দেওয়াটা হচ্ছে প্রিন্সিপালি জাস্টিফাইড। এই যে প্রিন্সিপাল ভার্সেস প্রিন্সিপাল যখন একটা ডিবেটে চলবে, তখন কোন প্রিন্সিপালটা আলটিমেটলি বিচারকের কাছে গ্র্যান্টেড হবে, সেটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার লেয়ারিং, আপনার কার্যকরণ যত বেশি ভালো হবে, আপনার এক্সাম্পল যত বেশি ডিবেটের সাথে অ্যালাইন হবে বা যত বেশি রিলেভেন্ট হবে, তত বিচারকের ক্ষেত্রে ওই যুক্তির চেয়ে আপনার যুক্তিটাকে প্রাধান্য দেওয়া বেশি ইজিয়ার হবে। ঠিক এই বিতর্কের ক্ষেত্রে আমরা একটা কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট আসে। কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট হচ্ছে এরা বলতেছে পক্ষদল থেকে যে ভাই আজকে যদি আমি তারা খেলতে দিই, তাহলে আগামীতে আরো 10টা-5টা মানুষ হচ্ছে এই ধরনের তরুণ প্রজন্ম বাজে শিখবে, তারা হচ্ছে ফিক্সিং এর সাথে জড়িত হবে। হ্যাঁ, আমি এটা লেয়ারিং অনেকগুলো কথা বলতে পারি, এটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট, সমাজে কি কনসিকুয়েন্স করতেছে, কি ইম্প্যাক্ট করতেছে। সেইখানে যদি অপোজিশন সাইড থেকে বলে যে ভাই হ্যাঁ তরুণ সমাজ দেখতেছে যে তার সে একটা খারাপ কাজ করছে, স্টিল দেওয়া হয়েছে, বাট তরুণ সমাজ এটাও শিখতেছে যে কেউ একটা খারাপ কাজ করলে তার এত বড় একটা শাস্তি হয়, সে 5 বছর বা 10 বছর কোনো একটা বছরের জন্য নিষিদ্ধ। এটা থেকে যেমন সে শিখতেছে, ঠিক একইভাবে কেউ একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে গেলে পরবর্তীতে নিজের পরিশ্রম দ্বারা ওই ফেজ থেকে উত্তরায় ওঠা যায়, সেটাও তরুণ প্রজন্ম শিখতেছে। অর্থাৎ তাদের যে হার্ড ওয়ার্কিং মেন্টালিটি বা হচ্ছে ওই মেন্টালিটি আছে, ওইটা অনেক বেশি অ্যাম্প্লিফাইড হচ্ছে। তো এই যে এক পাশের কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট ছিল, সেই কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টকে ট্যাকেল করার জন্য অপর পক্ষ থেকে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট ব্যবহার করা হচ্ছে, এবং ডিবেটে কোন কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টে বেশি ইম্প্যাক্ট ফেলতেছে, সেটা হচ্ছে কোনটা বেশি ওয়েট রাখতেছে, সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে কোন দল জিতবে আর কোন দল জিতবে। হ্যাঁ, তো এই মেথডটা আপনারা ভালো করে দেখবেন, আগের সেশনে যারা ছিলেন আমি মনে হয় তাদের ভালো করে শেখার কথা। তো বেসিক্যালি এইটাই ডিবেটে যখন আপনি এআর মেথডে যাবেন, ওই প্রিন্সিপাল আর্গুমেন্ট এবং কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টগুলো এমনভাবে প্লেস করতে হবে যাতে আপনার ওয়েগিং ফ্যাক্টরটা বাকি দল থেকে ওয়েগিং ফ্যাক্টর থেকে বেটার হবে। আচ্ছা, আমি 10 মিনিটে শেষ করতেছি, 10 মিনিট তাহলে লাগে শর্ট টেকিং। হ্যাঁ, শর্ট অ্যানালাইসিস আপনার ব্যক্তিগত জীবনে, আপনার দাবা খেলতে, আমিও দাবা খেলে খুব মানে কমন একটা টার্মিনোলজি, সেটা হচ্ছে শর্ট। টেস্ট কম্পিটিশনও খুব কমন একটা টার্মিনোলজি, সেটা হচ্ছে শর্ট। আপনাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে একটা খুব কমন টার্মিনোলজি হচ্ছে শর্ট। শর্ট অ্যানালাইসিস শর্ট মেথোডোলজিটা বা শর্ট অ্যানালাইসিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দাবা খেলার
দাওয়াকে হচ্ছে অনেক বেশি মানে আগে থেকে ক্যালকুলেট করতে হয় যে আমি কোন মুভ দিলে অপোনেন্ট কি করতে পারে, ওরকম 10টা-15টা মুভ আমাদের বিবেচনা করে তারপরে একটা মুভ দিতে হবে। কিন্তু দেখা যায় যে যদি টাইম লিমিট অনেক কম থাকে সেক্ষেত্রে আমরা অত তাড়াতাড়ি বুঝতে পারি না কি বললে মানে কি করলে আলটিমেটলি খেলাটা কোন দিকে ডাইভার্ট হবে। খুব বেশি এক্সাম্পল না থাকে। আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপের ক্ষেত্রে এবং আলটিমেটলি আর্গুমেন্ট দেওয়ার ক্ষেত্রেও আমাদের মোটা থাকে তোমরা কয়েকটা জিনিস যদি শুধু 4টা প্যারামিটার যদি মাথায় রাখো সেক্ষেত্রে কোনো একটা আর্গুমেন্টকে খুব কম টাইমে তোমরা হচ্ছে ব্রিফ টাইমের মধ্যে ওই আর্গুমেন্ট সম্পর্কে একটা ভালো ইনসাইট পাবে। সেক্ষেত্রে তোমাদের মানে ফলো করা লাগবে হচ্ছে শর্ট অ্যানালাইসিস, SWOT। S ফর হচ্ছে স্ট্রেংথ, W ফর উইকনেস, O ফর অপরচুনিটি, T ফর থ্রেটস। যেমন ধরো এখানে একটা মোশন দেওয়া আছে, এই সংসদ একজন বাংলাদেশী নাগরিক হিসেবে সাজেক যাওয়াকে সমর্থন করে না। এটার পক্ষে ধরো তোমরা বিতর্ক করতেছো, এখানে ক্যারেক্টারাইজেশন খুব বেশি জরুরি। ধরো এখানে বাংলাদেশী নাগরিক, তার যে একজন বাংলাদেশী নাগরিকের যে বাংলাদেশের প্রতি কিছু লায়াবিলিটি আছে, একজন সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের প্রতি কিছু দায়বদ্ধতা আছে দেশকে রক্ষা করার এবং দেশের মানুষের প্রতি রক্ষা মানে তার কিছু দায়বদ্ধতা আছে দেশের মানুষের যাতে তারা হচ্ছে তারা যেন প্রপারলি লাইফে লিড করতে পারে, ওইটার লায়াবিলিটি তোমার আছে। এটা যখন তুমি ক্যারেক্টারাইজেশনের সময় না বাংলাদেশী নাগরিকের মানে কি কি ধরনের বৈশিষ্ট্য আছে বা কি কি ধরনের লায়াবিলিটি আছে সেটা যখন প্রতিষ্ঠা করবা, সেটা করার পর তুমি এই মোশনের পক্ষে বিতর্ক করে স্ট্রেংথ হিসেবে দেখাইতে পারো যে আজকে যদি আমি সাজেকে না যাই সেক্ষেত্রে ওইখানে যে পাহাড়ি এলাকার মানুষ আছে, সে পাহাড়ি এলাকার মানুষ তাদের লাইফে তো ভাই তারা তো তাদের মতন লাইফ লিড করতেছে, আমি শুধু হচ্ছে তাদের বাসস্থানে যায় হচ্ছে ইন্টারফেয়ার করতেছে, তাই না, তাদের বিরুদ্ধে কারণ করতেছে, এই জিনিসটা হইতেছে। সো আমি যদি আজকে সাজেকে না যাই অ্যাটলিস্ট তারা হচ্ছে বিরক্ত হইতে পারে, তাদের জীবনে যায় জনজীবনে যাবে না করে। এটা হচ্ছে তোমার একটা স্ট্রেংথ হইতে পারে, হইতে পারে। উইকনেসটা কি? বাংলাদেশের নাগরিক ঠিক আছে, তুমি তো একটা মানুষ, তোমার তো একটা ভ্রমণের আছে দরকার আছে জীবনে নাকি। সো তুমি যদি সাজেক যাওয়া বাদ দাও, তুমি ভ্রমণ থেকে যে আনন্দ পাইতা ওই আনন্দটা পাইতেছো। উইকনেস। অপরচুনিটি বলতে বোঝায় হচ্ছে লং টার্ম কনসিকুয়েন্সে কি স্ট্রেংথ আসতেছে, আর থ্রেট বলতে বোঝায় লং টার্মে কি ধরনের উইকনেস আসতেছে। যেমন আজকে যদি তুমি সাজেকে না যাও সেক্ষেত্রে একটা উইকনেস আসতে পারে, অপরচুনিটি আসতে পারে যে হয়তো তোমার এই ধরনের মুখ থেকে একজন দুজন মানুষের কিছু পদক্ষেপ থেকে আলটিমেটলি অনেকগুলো মানুষ বুঝে নিবে যে আমি বাংলাদেশি নাগরিক হিসেবে আমার যাওয়ার অনেক জায়গা আছে, বাট এই সাজেকে যায় ওই জায়গার পরিবেশ নষ্ট করে জনজীবন এক্সপ্লয়েট করে আমার আনন্দ গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। সো আস্তে আস্তে একজন দুজন থেকে অনেকগুলো মানুষ মোটিভেটেড হবে এবং আলটিমেটলি সাজেকে যাওয়া বন্ধ হয়ে যাবে। এই একটা খুব সুন্দর অপরচুনিটি কিন্তু তুমি দেখাই ফেলবে, তাই না? যদি আমি জিনিসটা মেনশন করি তাহলে ইন দ্য লং রান একটা ভালো সাস্টেনেবিলিটি আমরা পাবো। তখন তোমার অপোজিশন কি দেখাবে? অপোজিশন তোমার একটা বিশাল বড় থ্রেট দেখাবে। ভাই আপনিও তো এই চিন্তা করতেছেন, কিন্তু এখানে ফাইন্যান্সিয়াল মানে এম্পাওয়ারমেন্টও এখানে অনেক একটা বড় প্যারামিটার। আমরা ওই জায়গায় যাই জন্য এখানে যে পাহাড়ি মানুষগুলো আছে ওরা লোকালি যে জিনিসটা 10 টাকা আছে আমাদের কাছে 100 টাকা চেষ্টা করে, অর্থাৎ আমরা যাই ওদের জীবনে ইন্টারফেয়ার করতেছে, এটা তাদের কিছু সমস্যা হচ্ছে, বাট সেজন্য ওরা যে ধরনের অর্থনৈতিক সচ্ছলতা বা অর্থনৈতিক বেনিফিট পাচ্ছে সেটা কিছুই না। হ্যাঁ, সো এটা কিন্তু তুমি যদি পক্ষে থেকে ডিবেট করো তোমার জন্য অনেক বড় একটা থ্রেট, যে অপোজিশন তোমার এই ধরনের থ্রেট। সো একটা আর্গুমেন্ট দেওয়ার সময় তোমার সেই আর্গুমেন্টের পক্ষে স্টেক হোল্ডারটা কী ধরনের স্ট্রেংথে, কী ধরনের উইকনেসে, কী ধরনের অপরচুনিটি, কী ধরনের থ্রেটের মধ্যে দিয়ে চাইতেছে সেটা অনেক বেশি অ্যানালাইসিস করে। পার্টিকুলার এই ডিবেটে এটা হচ্ছে একটা মোশনের ডিবেট হবে, যেহেতু তুমি বাংলাদেশি নাগরিক হিসেবে ডিবেট করতেছো, তোমার ডিবেটের চেষ্টা করা লাগবে তোমার কেসের স্ট্রেংথটা বেশি দেখানো, অপরচুনিটিটা বেশি দেখানো। বুঝা গেছে? এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন হচ্ছে ডিবেটে গত সেশনে তোমাদের হচ্ছে চ্যালেঞ্জ ডিবেট শেখানো হয়েছে, যে সংজ্ঞাটা যদি খুব বেশি এমন জায়গা থেকে হচ্ছে ডিবেটই করা যাইতেছে না, তাহলে হচ্ছে তুমি এন্টার ডিবেটকে প্রশ্নিত করতে পারো গভর্নমেন্ট হিসাবে, যে চ্যালেঞ্জটা এন্টার ডিবেট, যেটা তুমি হচ্ছে চ্যালেঞ্জ ডিবেট কীরকম হয় সেটা গতদিন আলোচনা করেছি। আপনার সঙ্গে আমার সময় কম, আমি আলোচনা করতে গেলে আমার সময় বাড়বে। জাস্ট আমি 5টা প্যারামিটার বলি, শোনো, আমি পরবর্তীতে আপডেট করে তোমাদের ডকুমেন্টে দিয়ে দেবো, এখান থেকেও দেখতে পারবা। কয়েকটা বেসিস হচ্ছে তোমার চ্যালেঞ্জ ডিবেট। একটা হচ্ছে টটোলজি, মানে গভর্নমেন্ট সাইড যদি এমন সংজ্ঞান করে যে সংজ্ঞান থেকে অপোজিশনের আর বিতর্ক করার জায়গায় নেই, তাহলে সেটা হচ্ছে টটোলজি। যে এই সংসদ বিশেষ করে দুর্নীতি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়। এখানে দুর্নীতি বলতে যদি গভর্নমেন্ট সাইড দেখায় যে ভাই দুযোগ নীতি মানে দুর্নীতি, মানে নীতির অবক্ষয়, যে কোনো ধরনের নীতির অবক্ষয় দুর্নীতি, যেমন ঘুষ নেওয়ার দুর্নীতি, স্বতন্ত্র দুর্নীতি, যেমন খুন করার দুর্নীতি, রাজধানী দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি, ধর্ষণ দুর্নীতি, কোনো মানুষের কাছ থেকে টাকা মেরে নেওয়া দুর্নীতি, তাহলে তোমার অপোজিশন থেকে কোনো ডিবেট করার জায়গা আছে, তখন তুমি এন্টায়ার অপোজিশনের একটা চ্যালেঞ্জ অ্যাক্টিভেট করতে পারো, সরি পুরো ডিবেটটাকে চ্যালেঞ্জ করতে পারো। আর একটা জিনিস হচ্ছে ট্রুইজম। ধরো ওরা বলতেছে গভর্নমেন্ট সাইড থেকে, আর পাঁচটা মিনিট শেষ করবো, গভর্নমেন্ট সাইড থেকে বলতেছে যে আজকের বিতর্কে যদি আমরা যদি এইটা প্রমাণ করতে পারি যে সূর্য পশ্চিম দিকে ওঠে বা পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তাহলে আমরা ডিবেটটা জিতি। তোমার তারা অপোজিশনে কিছু বলার কিছু আছে? কিছু নাই। ও হয়তো অনেক কথা বলতে পারে, খালি কিছু আলটিমেটলি লাভ নেই। এটা হচ্ছে ট্রুইজম। সো
স্কুইরেলিং বলতে বোঝায় সংজ্ঞান সংকুচিত করা। যে ধরো হচ্ছে বলতেছে যে এই সংসদ মৃত্যুদণ্ড নিষিদ্ধ করবে, আমি বললাম যে ভাই মৃত্যুদণ্ড নিষিদ্ধ করবো, বাট খালি ডুয়েটের মৃত্যুদণ্ড নিষিদ্ধ করবো। এই যে সংকুচিত করে আমি একটা খুব এমন জায়গায় নিয়ে আসলাম যেখান থেকে হয়তো অপোজিশন আর ডিবেট করার জায়গা নেই, এই জিনিসটাকে বলা হচ্ছে স্কুইরেলিং। আর এটা হচ্ছে ন্যারোইং টাইম নাই। ধরো আমাদের ডিবেট হইতেছে হচ্ছে জামাত ছিল ভালো না খারাপ এই টাইমে, তখন আমি বলতেছি আমি মুক্তিযুদ্ধ সময়টার কাহিনী দেখবো না, আমি খালি দেখবো হচ্ছে গত একদিন জামাত ছিল কোনো একটা ভালো কাজ করছে, ওইটার বেশি আমি ডিবেটটা করবো। এই যে তুমি ন্যারো করে রাখলাম, এটা হচ্ছে ন্যারোইং টাইম নাই আর প্লেস সেটিং, যে আমি শুধু এইটুকু প্লেসের ভিত্তিতেই বিতর্ক করছি। হয়তো পুরো ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ থেকে ডিবেট হচ্ছিল, সেটা না করে আমি জাস্ট আমার উপমহাদেশের পার্সপেক্টিভে ডিবেট করবো, এমনভাবে ডিবেট করতেছে যাতে অপোজিশনের কিছু বলা থাকে না। এই পাঁচটা জিনিস যদি ফুলফিল হয় বা কোনোটা ফুলফিল হয়, সেক্ষেত্রে তুমি সরাসরি চ্যালেঞ্জ ডিবেট করতে পারো। চ্যালেঞ্জ ডিবেটে তোমার অপোজিশনের যে কেস সেটাকে হ্যামার করার চেয়ে তোমার পুরো ডিবেট এই কাজটা করতে হবে যে অপোজিশন যে আর্গুমেন্ট বা যে সংজ্ঞান দিচ্ছে সেই সংজ্ঞান থেকে বা অপোজিশনের জায়গা থেকে আমার ডিবেট করার কোনো জায়গায় নেই। রেদার জিনিসটা যদি অনেক বেশি মুক্ত হইতো, অনেক বেশি ওপেন হইতো, তাহলে যেমন গভর্নমেন্টও এই কথা বলতে পারতো, আমি নিজেও এই কথা বলতে পারতাম। এটা তোমার ডিবেটে তিনজন স্পিকার থেকে দেখাইতে হবে, বিচার করে যে গভর্নমেন্ট যদি এত মানে সংকুচিত না করতো জায়গাটা, তাহলে এই কথা ওরা বলতে পারতো, এগেনস্ট এই কথা আমি বলতে পারতাম, আমি এই কথা বলতে পারতাম, এগেনস্টে আমার গভর্নমেন্ট এই কথা বলতে পারতো, বাট সেই জায়গাটা তারা রাখে। এটা হচ্ছে চ্যালেঞ্জ ডিবেট। অর্থাৎ চ্যালেঞ্জ ডিবেটে আপনার হচ্ছে আলটিমেটলি কেস ভার্সেস কেস হয় না, সংজ্ঞান ভার্সেস সংজ্ঞান হয়। এটা গত সেশনে আমরা বেশ ভালো করে শিখেছিল, আমি এই জিনিসটা আপডেট করে দিব। শেষ না, হ্যাঁ, পরের কিছু সাম ডিবেটার টেকনিক্স টু রিমেম্বার। ডিবেট করার সময় প্রথমে যেটা বলছিলাম হচ্ছে সাবস্টেনশিয়াল আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, মানে হচ্ছে প্যারালালি আপনি আর্গুমেন্টও ডিবেটও করবেন এবং সাথে হচ্ছে নিজের কেসও প্রতিষ্ঠা। ওদের আর্গুমেন্ট দেওয়ার জন্য পুরো বিতর্কটা আপনি খুব ভালো করে শোনান, ভালো লিসেনার হবে। ডিবেট হারার সবচেয়ে বড় কারণ হচ্ছে কেউ হচ্ছে মানে ডিবেট শোনে না, অপোজিশনের স্পিচ শোনে না, ভাবে যে আমি স্টেজে উঠে অনেক কথা বলে দেবো, এডিশনের বিচারক দিয়ে দিবে, জিতা দিবে, অনেক বড় বড় কথা বলবো, বাট আলটিমেটলি হয়তো বিতর্কটা ওই লাইনে চলতেছেই না। সো সেখানে আপনার বড় বড় কথা বলার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিতর্ক যে লাইন চলতেছে সেই লাইনটা চলে আপনার অপোনেন্টকে হ্যামার করে নিজের কেসটা এস্টাবলিশ হবে, বিতর্ক ভালো করে শুনতে হবে। দ্বিতীয়ত আপনি পুরো ডিবেটের আর্জেন্সিটাকে মানে ডিনাই করে দিতে পারেন, সেক্ষেত্রে প্যারা অনেক বলবো। 5 মিনিটের ডিবেটে যেমন ধরেন মোশন যদি এরকম আছে, বাংলাদেশ এখন চীনের সাথে ভালো সম্পর্ক না করে আমেরিকার সাথে ভালো সম্পর্ক করবে, গভর্নমেন্ট যদি এসে বলে যে এখন হচ্ছে চীনের সাথে আমার সম্পর্ক খুব খারাপ, তাই জন্য আমেরিকার সাথে সম্পর্ক খুব খারাপ, তাই হচ্ছে চীনের সাথে সম্পর্ক ভালো না করে আমেরিকার সাথে করবে। এই আর্জেন্সি থেকে যদি ওরা ডিবেট করে এবং আপনি যদি এসে দেখান যে ভাই আমার আমেরিকার সাথে সম্পর্ক খারাপ না ভালো, স্টিল আমি আমেরিকার সাথে ভালো সম্পর্ক করবো, চীনের সাথে ভালো সম্পর্ক করবো। অর্থাৎ যখন আপনি পুরো বিতর্কের সংকটের যে জায়গায় যে আর্জেন্সিটা, ওই আর্জেন্সিটাকে ডিনাই করে দিচ্ছেন, ডিনাই করে যখন আপনি নিজের যে আর্গুমেন্টগুলো দিচ্ছেন, দেখেন আর্জেন্সি বা বিতর্কের সংকটের জায়গা থেকেই কিন্তু আলটিমেটলি আর্গুমেন্টগুলো গ্রো করে। যখন আপনি আপনার অপোনেন্টের সংকটের জায়গাটাই ডিনাই করতেছেন, তখন আপনারা ধরে ধরে ওদের আর্গুমেন্ট হ্যামার করার বা আর্গুমেন্টে কাউন্টার দেওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি তাদের আর্জেন্সির সাথেই একমত হতেছেন না। তখন আপনি পুরো 5 মিনিটের সময় মাত্র 30 সেকেন্ডে আর্জেন্সিটা ডিনাই করে বাকি 4.5 মিনিটে আপনি আপনার নিজের কাছে সাবমিট করবেন। দ্বিতীয়ত হচ্ছে এটা একটা রিজনিং মিনিং। আপনি হয়তো এক্সাম্পলের এগেনস্টে অনেক বেশি এক্সাম্পল দিতে পারেন। আপনি বলতে পারেন যে হচ্ছে এই ছেলেটা ভালো নাকি খারাপ বা এই মেয়েটা ভালো নাকি খারাপ, এটা প্রমাণ করার জন্য একটা দেখাইতে পারেন, এক্সাম্পল দেখাইতে পারেন যে একটা কাজ করছে যে কাজটা খুব ভালো এই কারণেও ভালো, আপনার অপোনেন্ট দেখাবে যে একটা কাজ খারাপ করছে এই কারণে হচ্ছে খারাপ। এরকম এক্সাম্পল কাউন্টার এক্সাম্পল, এক্সাম্পল কাউন্টার এক্সাম্পল ডিবেটে আসতেই থাকবে, বাট আলটিমেটলি এক্সাম্পল যে হ্যামার করে ডিবেটে খুব বেশি লাভ হয় না। তার চেয়ে আপনাকে অ্যাটাক করতে হচ্ছে রিজনিং, কার্যকরণ। যখন আপনি বলতেছেন যে ওই মানুষটা ভালো বা ওই মানুষটা খারাপ, তখন আপনার দেখাইতে হবে যে সে যে তার মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এই ক্যারেক্টারিস্টিক্সের জন্য সে ইনহেরেন্টলি একজন খারাপ মানুষ বা ইনহেরেন্টলি একজন ভালো মানুষ। সে কি কোন কাজ করছে বা কোন কাজ করে না, ওই জিনিসকে খুব বেশি গ্যাজ আপনি আলটিমেটলি কাউন্টার করতে পারবেন না। 4 নাম্বার, আপনি যে রিজনিংগুলো দেখেন, দ্য রিজনিং ইজ কন্ট্রাডিক্টরি অ্যান্ড দ্য বাই প্রোডাক্টস অফ দ্য সলিউশন ক্যান্ট এক্সিস্ট টুগেদার। আপনি যদি এটা প্রমাণ করতে পারেন যে আপনার অপোনেন্ট যে কেসটা দিছে সেই কেসে তারা যে ধরনের সলিউশনগুলো ফাইন্ড আউট করতে চাচ্ছে সেই সলিউশনগুলো কখনো একসাথে এক্সিস্টই করতে পারে না। হয়তো আপনার অপোনেন্ট বলতেছে যে ভাই আমি বাংলাদেশে ইনক্লুসিভ ডেমোক্রেসি আনবো, আপনি দেখাইবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে ধরনের মাইন্ডসেটের অধিকারী, ওইখানে আপনি জীবনেও আওয়ামী লীগ জামাত বিএনপিতে এক টেবিলে বসাতে পারেন। অর্থাৎ আপনি যদি এটা প্রমাণ করতে পারেন যে আপনার অপোজিশনের যে রিজনিংগুলো আছে সেখান থেকে যে বাই প্রোডাক্টগুলো বের হবে, এই বাই প্রোডাক্টগুলো কখনো একসাথে এক্সিস্ট করতে পারবে না, সেটা অনেক বড় একটা ব্যাপার। 5 নাম্বার, পয়েন্ট আউট কজিয়াল পজিশন। কজিয়াল পজিশন মানে কজিয়াল পজিশন বলতে বোঝা হচ্ছে রিজনিংয়ের অভাব। আপনি যদি জাস্ট এইটুকু দেখান যে অপোজিশন বা অপোনেন্ট যে দাবিটা করছে ওটা জাস্ট একটা ওয়ান লাইন, শুধু একটা দাবির বেসিসে এই এত বড় একটা হাউস এই জিনিসটাকে গ্র্যান্টেড হিসেবে ধরে নেওয়া যায়, স্টিল এটা অনেক ভালো একটা ব্যাপার।
তারপরে হচ্ছে পয়েন্ট আউট হিউজ ডাইমেনশন ক্রিয়েশন। হয়তো বিতর্কটা শুরু হয়েছিল ব্যক্তি লেন্স থেকে, পরবর্তীতে আপনার অপোনেন্ট একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেছে, গোষ্ঠী পর্যায়ে চলে গেছে, যেখানে সে প্রথম থেকে স্টার্টই করছিল না। এই হিউজ ডিমেনশনটা যদি আপনি পয়েন্ট আউট করতে পারেন, ওটা একটা ভালো ডিবেটাল। এবার হচ্ছে একটা স্টক আর্গুমেন্টস, অর্থাৎ অনেকগুলো আর্গুমেন্ট থাকে, সেই আর্গুমেন্টের যে মেইন আর্গুমেন্ট সেটাকে অ্যাটাক করা অনেক বেশি প্রয়োজনীয়। এক, যে আর্গুমেন্টগুলো অনেক বেশি স্টেক হোল্ডারকে এঙ্গেজ করে, হয়তো একটা ব্যক্তি পর্যায়েও ডিবেট করতেছে, বা অনেক গোষ্ঠী পর্যায়ের মানুষগুলোকে এঙ্গেজ করতেছে, বা হয়তো মোর রিলেভেন্ট টু দ্য কনটেক্সট, যে কনটেক্সটটা আপনি ডিবেট করতেছেন সেটার সাথে অনেক বেশি রিলেভেন্ট। এই আর্গুমেন্টগুলোকে ডিবেট করার চেষ্টা বেশি করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যেহেতু সময় কম, সবগুলো আর্গুমেন্ট ডিবেট করার টাইম পাবেন না। এবং এরপর হচ্ছে ডু প্রপার প্যাকেজিং, মানে আপনি যখন একটা আর্গুমেন্টকে ডিবেট করতেছেন, যখন যুক্তি খণ্ডন করতেছেন, ওই খণ্ডনটা শেষে জাস্ট ছাইড়ে দিয়ে চলে যাবেন, এটাকে বলা হচ্ছে নেগেটিভ ডিবেট। যে ভাই আমার গভর্নমেন্ট সাইড এই কথা বলছে, এটা রং, এই কারণে ওরা রং, জাস্ট এইটুকু করে দিয়ে চলে যাবেন। আপনি দেখাইবেন ওরা রং হওয়া সত্ত্বেও আপনার কেসে আপনি কি বলছেন যে কারণে আপনি রাইট। অর্থাৎ ওরা যে জাস্ট ভুল বলছে এই জায়গাটুকু পয়েন্ট আউট না করে আপনি যে রাইট, আপনি যে একটা বেটার সলিউশন ড্র করতে পারতেছেন, আপনি যে একটা বেটার আফটার ম্যাথ ড্র করতে পারতেছেন, আপনি যে একটা বেটার ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারতেছেন, সেই জিনিসটা প্রপারলি প্রুভ করে একটা প্রপার প্যাকেজিং করে তারপরে ডিবেট থেকে বের হবেন। কারণ বিচারকের কাছে, বিচারকের মাইন্ডসেটে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে, এবং এটা নিয়ে অনেক সময় ডিবেট হারায় যে ভাই আপনি বলছেন যে ওরা খারাপ, কিন্তু আপনি যে ভালো এটা তো আপনি প্রমাণ করতে পারেন। এই কথাটা বলার জন্য চান্স না থাকে, এই কারণে আপনি প্রপার প্যাকেজিং করে শেষ করেন। হ্যাঁ, টু মোর আর্গুমেন্টস, সিভিলিভ আর্গুমেন্টস, সাবস্টেন্সিয়াল আর্গুমেন্ট আমি দেখি। সিভিলিভ আর্গুমেন্টস মানে হচ্ছে আপনি যদি আপনার অপোনেন্টের কথা মাইনেও দেন যে ভাই আপনি মানছি, স্টিল আপনি যে পদ্ধতিতে আগে গেছেন ওই পদ্ধতিতে আগে আপনি সলিউশন পাবেন না, এই ধরনের কোনো কিছু তুমি প্রমাণ করতে পারো যে রাজনীতি মাইনা, এটা বিপিডিপিটা বেশি কাজে লাগে, হয়তো প্রথমে দিনে তোমরা দেখতে পারছো। এই ধরনের আর্গুমেন্ট বলা হচ্ছে ইভেন, যে ভাই মাইনা দিলাম তোমার কথা সত্যি, স্টিল লাভ নেই। আর হচ্ছে সাবস্টেন্সিয়াল আর্গুমেন্ট কি আমি অলরেডি বলছি, যে হচ্ছে নিজের কেস এস্টাবলিশ করবে এবং প্যারালাল যুক্তি করবে। হ্যাঁ, আর ইনস্ট্যান্ট ডিবেটের জন্য অনেক বেশি পড়াশোনা থাকা লাগবে, অনেক থিওরিস টার্মিনোলজি জানা লাগবে, নাহলে আলটিমেটলি লাভ নেই। কোন সময় তুমি একটা ভালো টিমের এগেন্সটে করলে পারবে না, জাস্ট কথা শুনে দেবে। হ্যাঁ, এখানে আমার খুব ফেমাস একটা কোট, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। মুসলিম আন্দোলনের সময় হচ্ছে তোমার শিক্ষা পত্রিকা এই জিনিসটা লাগে। আর লাস্টলি ডিবেট জিতি বা হারি একটা জিনিস মনে রাখবা, আই উইল বি এ জেনারেস উইনার অ্যান্ড এ গ্রেসিয়াস লুজার। হ্যাঁ, বিতর্ক অনেক জিতবো, অনেক হারবো, বাট ওইখানে আমার গ্রেসিয়াস থাকতে যে ভাই আমি অনেক জিনিস শিখতে পারছি। আলটিমেটলি ডিবেটটা একটা ডিসকোর্সের জায়গায় তৈরি করে, তাই না? আরেকজনের পার্সপেক্টিভ আমরা জানতে পারতেছি, আরেকজনের অপিনিয়নকে রেসপেক্ট করতে পারতেছি, হয়তো আমি তার মতন করে চিন্তাও করতে পারতাম, হয়তো মারামারি করতাম, কথাই বলতে দিতাম না। তো সেই প্ল্যাটফর্মটা যে একজন মানুষকে দিতে পারতেছি, বা ওইটার একটা স্কোপ পাচ্ছে, বা নিজেও একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, আমার নিজের মধ্যে যে একটা চিন্তা ভাবনা সেটা হয়তো আর 1000 জন মানুষ থেকে একটু এক্সক্লুসিভ হতে পারে, সেই জিনিসটা যে দেখানোর প্ল্যাটফর্ম পাচ্ছি, ওইটার জন্য আমি ব্যক্তিগত পর্যায়ে থেকে ডিবেটের কাছে অনেক বেশি। আমার মোটামুটি সেশন এইটুকুই ছিল আর্গুমেন্টেশন এন্ড ডিবেটের টেকনিক্সের উপর। তোমরা যারা আগের সেশনটা করে আসছো তারা হয়তো বেশি বেনিফিটেড হবে আমার সেশন, কারণ আমি আগের কথাগুলো অত উল্লেখ করি না। অ্যান্ড দিস ইজ ইট, মাই ফাইনাল স্লাইড হচ্ছে বলতে একটা কথা, আমি তোমার কথা সমর্থন করতে না পারি, কিন্তু তোমার কথা প্রতিষ্ঠিত করার জন্য আমি প্রচলিত কথা শুনছো। সো আলটিমেটলি সেশন আমার এই পর্যন্তই। সবার মধ্যে আমার অনুরোধ থাকবে সবার মধ্যে যেন এই মাইন্ডসেটটা থাকে। আর এই যে স্লাইডটা, এই স্লাইডের রেফারেন্স, ক্রেডিট অ্যান্ড আপডেটেড পুরোটুকু যতটুকু মানে হয়তো আমার কথা থেকে বুঝতে পারেনি, সবটুকু হচ্ছে পিডিএফ আপলোড করে তোমাদের যে মেম্বার্স 2-3 গ্রুপ আছে সেখানে আপলোড করে দেওয়া হবে। তোমরা কি আছো সবাই গ্রুপে? যারা নাই অ্যাড হয়ে যাইও, আমি হচ্ছে রেফারেন্স সহ আপলোড করবো। হ্যাঁ, বেসিক্যালি এইটাই আমি অনেক সময় নিয়ে ফেলছি, 15 মিনিট বেশি নিয়ে ফেলছি। এখন কারোর কি কোনো প্রশ্ন আছে বা থাকলে 2 মিনিটে করো, খুব দ্রুত খুব দ্রুত। আমরা তো ক্ল্যাপ করবো না, আসলে এত ভালো একটা সেশন। কারো কোনো প্রশ্ন দ্রুত প্লিজ করার নাই? ফেসবুক আইডি তে বড় প্রশ্ন। লাইক কমেন্ট হ্যাঁ, আচ্ছা, প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু দ্য অফিশিয়াল ইউটিউব পেজ অফ দ্য ডিবেটিং। বাই বাই। আচ্ছা, প্লিজ আমাদের পরবর্তী সেশনের জন্য কেউ একজন অ্যানাউন্স করে দাও, আমি গেলাম, টাকা। অসংখ্য ধন্যবাদ ভাইকে আমরা দুইটা অ্যাক্টিভিটি সেশন পরিচালনা করার জন্য। জ্যোতির্ময় প্রসঙ্গ খবর ভাই, আপনি সহসা প্রশাসন